এই ঘটনাটি আসলে এমন, এই ঘটনাটি যারা শুনবেন, শোনার পর আমার মনে হয় যে অনেক পরিবার, স্পেশালি যারা আমাদের প্রবাস জীবনে রয়েছেন, তারাও যেমন এই ঘটনার একটা অন্য ধরনের উপলব্ধি তাদের মধ্যে আনতে পারবেন, সেই সাথে প্রবাসী যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের পরিবারবর্গ যারা দেশে রয়েছেন, তারাও এই ঘটনার সাথে নিজেদেরকে কিছুটা হলেও কানেক্ট করতে পারবেন। চলুন শুরু করি। ঘটনার সময়কাল 2024 সালের মার্চ মাস। তখন এই যে পিয়াস ভাই, উনি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে হয়, ওইটার প্রিপারেশন নিচ্ছিলেন। রমজান মাসের পরে পরীক্ষা ছিল। ঘটনাটা মূলত ওনার মেজ খালামণিকে নিয়ে। খালামণিরা ফরিদপুরে থাকতেন। খালামণির 3 ছেলে, অর্থাৎ ওনার খালাতো ভাই ছিল 3 জন। সবার বড় যিনি, তার নাম হচ্ছে অভি, এর পরের জনের নাম হচ্ছে সাইম, আর সবার ছোট যিনি তার নাম হচ্ছে রবিন। খালু বিদেশে দীর্ঘ 9 বছর ধরে রয়েছেন, দেশে আসতে চান না। ঘটনার সূত্রপাত মূলত খালুকে কেন্দ্র করে। ব্যক্তিগত কিছু কারণে খালামণির সাথে এই পিয়াস ভাইদের নানু বাড়ির সবার সাথে খালামণির আসলে সম্পর্কটা অতটা ভালো ছিল না। তবে ঘটনার মাসখানেক আগে নানু বাড়ির সাথে সম্পর্ক মোটামুটি ঠিক হয়ে যায়, ভালোই চলছিল সবকিছু। একদিন হুট করেই খালামণি এই পিয়াস ভাইয়ের আম্মুকে ফোন করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে পিয়াস ভাইয়ের আম্মু হচ্ছেন সবার বড় ভাই বোনদের মধ্যে। তো ফোন করে বলছেন যে আপা, আমি গত 4 দিন ধরে খুলনায় আসছি, তো এখানে মূলত একটা সমস্যার কারণে আসছি। তবে আমরা এখানে আছি, এখানে থাকাটা মনে হয় ওরা কেউ পছন্দ করছে না। আর মূলত খুলনার এই বাসায় আসছি, ওই বাসায় একটা বিপদের আশঙ্কা আছে, এই জন্য চলে আসছি। তো এরকম ফোন করে বলছেন আর কি। এখন এটাও বলছেন যে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসছি, আমরা 4 জন, তোমাদের বাসায় আসতে চাই। এখন বড় বোন, উনি তো ছোট বোনকে আর না বলতে পারেন না, আর বিপদে আপদে বড় বোনের কাছেই তো যাবেন, তাছাড়া কোথায় যাবেন। আর যেহেতু ওনার হাজবেন্ড দীর্ঘদিন ধরে বিদেশে, আশেপাশের মানুষজন চুরি ডাকাতি ক্ষতি করার তো একটা সুযোগ নিতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। ওই চিন্তা আশেপাশের দুষ্টু লোকদের মাথায় আসবেই, যেহেতু এই বাড়িতে পরিপূর্ণ বয়স্ক কোনো পুরুষ মানুষ থাকে না, চুরি ডাকাতি করা তো সহজ। আর এই যে 3 জন যে বাচ্চা, এরা তো ওরকম বড়ও না। এই কারণে ওনারা হয়তো কোনো একটা বিপদের আশঙ্কা করেছিলেন, তাই খুলনাতে আসছিলেন। এখন বড় বোন তো বলেন যে ঠিক আছে, তাহলে চলে আয়, আমার বাসায় চলে আয়। ওনারা চলে আসেন। তখন সবে কিন্তু 2024 সালের রমজান মাস মানে একদম শুরু হয়েছে আর কি। দিনের পর দিন তারা তো আছেন। আর ওনারা তো 4 জন, আবার এই পরিবারে 4 জন। বাসাটা ছোট, কষ্ট করে ছিলেন ওনারা, পুরোটা মাসই ওনারা আছেন। আর এই কষ্ট ওনারা মেনে নিয়েছিলেন, কেননা বিপদের দিন তো মানুষই পাশে থাকবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, তাই না? একটা বিষয় ওনারা খেয়াল করতেন, এই যে পিয়াস ভাইরা খেয়াল করতেন যে খালামণি ফোনে যেন কার সাথে কথা বলতো, আর ফোনে ওই পাশ থেকে যেটা বলতো খালামণি সেটাই করতো। যেমন রুমের 4 পাশে 4টা গ্লাস রাখতো, গ্লাসে পানি রাখতো, এরপর তাহাজ্জুদের নামাজ পড়তো, মনে মনে কি যেন পড়তো, একটা তসবি ছিল, সেই তসবিতে কিছু একটা পড়তো আর কি। আর কোন একটা অজানা কারণে সেই লোকটিকে বেশ বড় মোটা অঙ্কের টাকাও পাঠাতো খালামণি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। সবকিছু ঠিকই ছিল। সমস্যাটা যেটা শুরু হলো, এটা হচ্ছে ঈদের নামাজের ঠিক পর থেকে। নামাজ শেষে এই পিয়াস ভাইরা সবাই দেখলেন যে খালামণির মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে, যেমন মাথা ব্যথা, ঘাড় ব্যথা, শরীর ভার হয়ে আসা, কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করা, এইগুলা। এরপর পিয়াস ভাইয়ের আম্মু ওনার খালামণির অবস্থা দেখে তাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলে।
যেহেতু ঈদের দিন বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে, গরুর মাংস রান্না হয়েছে, তো খালামণিকে গরুর মাংস খেতে দেওয়া হয়। কিন্তু সে কোনো ক্রমেই গরুর মাংস খেতে রাজি হচ্ছিল না। গরুর মাংস যেন সে সহ্যই করতে পারছে না। যেখানে খালামণির গরুর মাংস খুবই পছন্দের ছিল, এটা কিন্তু পিয়াস ভাইয়ের আম্মু জানতেন, কারণ তার বোনের পছন্দ কি বড় বোন হিসাবে তার তো জানারই কথা। এই কারণেই কিন্তু গরুর মাংসটা তাকে স্পেশালি দেওয়া হয়েছিল, কিন্তু সে এটা পছন্দই করছে না। খালামণির এ সমস্ত অস্বাভাবিক আচরণ তো ওনাদেরকে চিন্তায় ফেলে দেয়। এভাবেই কেটে গেল ঈদের প্রথম দিন। এবার আসল ঘটনা শুরু হয় এই পিয়াস ভাইয়ের বোন নানু বাড়ি যাওয়ার পর থেকে। তো পিয়াস ভাই আর ওনার খালাতো ভাই, যার নাম অভি, দুজনে মিলে পিয়াস ভাইয়ের বোনকে নানু বাড়িতে এগিয়ে দিয়ে আসেন। এসে দেখেন যে খালামণি পিয়াস ভাইয়ের আব্বুকে কিছু উদ্ভট কথা বলছে, যার কোনো ভিত্তিই নেই। খালামণির এ সকল কথাবার্তা শুনে ওই পিয়াস ভাইয়ের আম্মুকে মজা করে বলে, তোমার বোন কি পাগল হয়ে গেছে নাকি? এদিকে পিয়াস ভাই তো দুপুরবেলায় গিয়েছিলেন পাশেই ওনার বন্ধু আরিফের বাসায় ঈদের দাওয়াত খেতে। ওনার দাওয়াত ছিল ঈদের দিন, তো দুপুরবেলা গিয়েছিলেন আর কি। খাওয়া দাওয়া শেষে পিয়াস ভাই আর ওনার বন্ধু আড্ডা দিচ্ছেন, মানে ঈদের পরের দিনের কথা। কিন্তু তো ওনার আম্মু কল দিয়ে পিয়াস ভাইকে বলেন যে, এই তুই কোথায় রে, তাড়াতাড়ি বাসায়, তোর খালামণি কেমন যেন করছে, ওয়াশরুমে গিয়ে শুয়ে আছে। তো কথা শুনতে অবাক হয়ে গেছেন, ওয়াশরুমে গিয়ে কেউ কি শুয়ে থাকে নাকি? উনি তো তাড়াতাড়ি বাসায় চলে আসেন। এসে দেখেন যে খালামণি ওয়াশরুমে দীর্ঘ সময় শুয়ে আছেন। ওই অবস্থাতেই উনি ওয়াশরুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছেন, মানে উনি ওয়াশরুমে ঢুকে সেখানে শুয়ে পড়েছেন। শরীর যে খারাপ লাগছিল বিষয়টা এরকম না, মানে গিয়ে উনি শুয়ে পড়েছেন। এরপর ওনার সেন্স নেই। সবাই মিলে ধরাধরি করে ওনাকে ওয়াশরুম থেকে বের করা হয়, তারপরে খাটে শুইয়ে দেওয়া হয়। তারপর ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। আল্লাহর রহমতে জ্ঞান ফেরে। জ্ঞান ফেরা মাত্রই খালামণিতে পাগলামি শুরু করেছেন। এই সমস্ত আচরণ ওনাদের কাছে প্যারানরমাল মনে হয়। এলাকার একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। উনি ছোটখাটো ঝাড়ফুঁক করতেন আর কি। সবাই মনে করেছিলেন সামান্য ব্যাপার। আর জিন ভূত ঘটিত কোনো পূর্বের অভিজ্ঞতাও এই পরিবারের কারো ছিল না, মানে পিয়াস ভাইদের পরিবারের কারো ছিল না। তো পিয়াস ভাই যখন হুজুরকে সঙ্গে নিয়ে বাসায় আসেন, এসে যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন ওনার খালামণি খাটের উপর বসা, চুলগুলো ছিল এলোমেলো, চোখ দুটো দেখে মনে হচ্ছিল চোখে যেন আগুন জ্বলছে, চোখের নিচে ছিল গভীর কালচে দাগ। কারোর সঙ্গে কোনো কথা বলছে না। আর পিয়াস ভাইয়ের আম্মু চেষ্টা করছে খালামণির সঙ্গে কথা বলার। খালামণি মাঝে মাঝে এমন ভাবে রাগান্বিত ভাবে উত্তর দিচ্ছে, যা দেখে খালামণির 3 ছেলে ভয়ে আতঙ্কে গুটিসুটি হয়ে বসে আছে ঘরের এক কোণে। কারণ তারা কখনোই তার মায়ের এমন রূপ দেখেনি। হুজুর খালামণি এই অবস্থা দেখে পিয়াস ভাইয়ের আম্মুর কাছ থেকে 1 গ্লাস পানি চাইলেন। হুজুরকে পানি দেওয়া হলো। হুজুর পানির গ্লাসে কিছু দোয়া পড়ে ফু দেওয়ার পর যখনই খালামণির মুখে সেই পানি ছিটিয়ে দেয়, খালামণি তখনই উত্তেজিত হয়ে কর্কশ স্বরে কথা বলা শুরু করে, অকথ্য ভাষায় গালিগালা শুরু করে এবং দোয়া পড়া সেই পানির গ্লাস ধাক্কা দিয়ে ফেলে দেয়। হুজুর তখন প্রশ্ন করে, তুই কে, কোথা থেকে আসছিস? প্রথমে সে কোনোভাবেই উত্তর দিতে চায় না। অনেকবার প্রশ্ন করার পর এক পর্যায়ে গিয়ে বলতে শুরু করে যে আমি এক পিশাচ। হুজুরের পর আরো বিভিন্ন প্রকার প্রশ্ন করতে থাকে, তার কাছ থেকে জানার চেষ্টা করতে থাকে যে সে কেন এখানে এসেছে। কিন্তু খালামণির ভিতরে থাকা ওই জিনিসটা ভিত্তিহীন কথাবার্তা বলতে থাকে, হুমকি দিতে থাকে। আর পিয়াস ভাইয়ের আম্মুকে উদ্দেশ্য করে বলে, তোর ছেলেরা খাবো, তারপর তোকে বিধবা করব, তোর সংসার নষ্ট করে তারপর এখান থেকে যাবো, এরকম নানা ধরনের হুমকি দিচ্ছে পিয়াস ভাইয়ের আম্মুকে। এই সমস্ত কথাবার্তা এবং হুমকি শুনে হুজুর এক পর্যায়ে ঘাবড়ে গিয়ে এই পিয়াস ভাইদের পরিবারের একজনকে বলে যে, এই সমস্যা আমার পক্ষে সমাধান করা সম্ভব না, আমি ছোটখাটো ঝাড়ফুঁক করি, আমার পরিচিত বড় একজন কবিরাজ আছে, এই সমস্ত কাজ সে করে, তার কাছে নিয়ে যান। তো তার সন্ধান দিয়ে উনি তাড়াতাড়ি ওই এলাকা ছেড়ে কেটে পড়েন। হুজুরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল যে হুজুর বেশ ভয় পেয়েছেন। যাই হোক, তখন পিয়াস ভাই সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই কবিরাজের খোঁজে।
অনেক সময় ধরে খোঁজার পর সেই কবিরাজের সন্ধান পাওয়া যায়। এর মাঝে পিয়াস ভাইয়ের বন্ধু আরিফ বারবার পিয়াস ভাইকে ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলছিল যে তাড়াতাড়ি চলে আয়, বাসার অবস্থা খুব খারাপ, তোর খালামণি অনেক চিৎকার চেঁচামেচি করছে, গালিগালাজ করতেছে এবং শরীরে কোনো কাপড় চোপড়ই রাখতে চাচ্ছে না, এলাকার মানুষ জড়ো হওয়ার আগে তাড়াতাড়ি চলে আয়। তখন পিয়াস ভাই বললেন যে আমি তো আসছি কবিরাজকে নেওয়ার জন্য, এই সমস্যার সমাধানের জন্যই। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি কবিরাজকে নিয়েই বাসায় ফিরতেছি। কবিরাজকে না নিয়ে বাসায় ফেরা যাবে না, বাসায় ফিরলে আমি আসলে কিছুই করতে পারবো না। তো কবিরাজকে সাথে নিয়ে নিয়ে বাসায় ফেরেন। কবিরাজ তার সঙ্গে আরো দুজন সঙ্গীকে নিয়ে আসেন। তারপর একটা ঘরে আসনের ব্যবস্থা করা হয়, খালামণিকে আনতে বলা হয়, কিন্তু খালামণি কোনোভাবেই কবিরাজের সামনে আসতে রাজি ছিল না। তবে খালামণির অবস্থা যেমন বিভৎস হয়ে গিয়েছিল, এতে করে আসলে তাকে মানুষের সামনে আনার পরিবেশ পরিস্থিতিও ছিল না। অনেক কষ্ট করে তার শরীরে কাপড় জড়িয়ে ধরে নিয়ে আসা হয়, কবিরাজের সামনে বসানো হয়, খালামণির দুহাত দুপাশ থেকে চেপে ধরে রাখা হয়। সেই অবস্থায় খালামণি আবার স্বাভাবিক আচরণ করছিল, যেন তার কিছুই হয়নি। তারপর কবিরাজ যখন জিন হাজির করে তখন সে তার আসল রূপ ধারণ করে, যে রূপটা ছিল খুবই ভয়ঙ্কর। ঘরে এই পিয়াস ভাইয়ের বন্ধু সহ খালামণির 3 ছেলে উপস্থিত ছিল। তারা সবাই খালামণির এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। এবার কবিরাজ প্রশ্ন করতে শুরু করে এবং খালামণি একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে থাকে, যা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে যায়, ঘাবড়েও যায় যে এ কি বলে। খালামণির ভেতরে থাকা জিন বলতে থাকে সে নিজ থেকে এখানে আসেনি, সে এমনিতে খালামণির উপর নাকি আসর করেনি, তাকে নাকি হাসিল করা হয়েছে, ডেকে আনা হয়েছে, তাকে ডাকা হয়েছে এবং তার কাছে সাহায্য চাওয়া হয়েছে, এই জন্যই সে এসেছে, এমনি এমনি সে আসেনি। এই সমস্ত কথা শুনে পিয়াস ভাইয়ের পরিবারের সদস্যরা কেউ কিছুই বুঝতে পারছেন না আসলে ঘটনাটা কি, কে ডাকলো, কি হাসিল করলো, এই সমস্ত কথাবার্তা তো একদম অর্থহীন। তারা এটাই চিন্তা করছেন আর কি। এরপর একে একে বেরিয়ে এলো সব তথ্য। ওই যে আমরা ঘটনার শুরুতে বলেছিলাম যে খালু কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় 9 বছর যাবৎ বিদেশে ছিলেন। খালামণি চাচ্ছিলেন যে কোনো মূল্যে খালু যেন দেশে ফেরত আসেন। এবার ফিরে যাই একটু পেছনের দিকে। যখন খালামণিরা ফরিদপুরে ছিলেন তখন খালামণির এক ননদের মেয়ে খালামণিকে বলে যে মামি, আমার পরিচিত একজন কবিরাজ আছে যার মাধ্যমে আপনি মামাকে দেশে আনতে পারবেন। এ কথা শুনে খালামণি কোনো কিছু না ভেবে ননদের মেয়েকে সঙ্গে নিয়ে সেই কবিরাজের কাছে চলে যায়। কারণ এই কবিরাজ, পীর ফকির, এই সমস্ত বিষয়ে তার ছিল অগাধ বিশ্বাস যে এদের কাছে গেলেই সব সমস্যার সমাধান হবে। খালামণি কবিরাজের কাছে গিয়ে খালুকে দেশে আনা সহ তার সকল প্রকার সমস্যা সেই কবিরাজের কাছে বলেন। এইবার কবিরাজ বুঝে ফেলেন যে পেয়েছি একজন মক্কেল, এইটা তো আমার সোনার ডিম পাড়া হাঁস, এইটাকে ভাঙিয়ে ভাঙিয়ে অনেকদিন খাওয়া যাবে, এই সুযোগটাই নাই কবিরাজ, এবং খালামণিকে তার সোনার ডিম পাড়া হাঁসের মতোই ব্যবহার করতে থাকে। কবিরাজ বিভিন্ন কাজের কথা বলে খালামণির কাছ থেকে দিনের পর দিন মোটা অঙ্কের টাকা চাইতে থাকে এবং খালামণি সেই টাকা দিতে থাকে। খালু কিন্তু দেশে না আসলেও টাকা পয়সা পাঠানোর চেষ্টা করতেন। উনি এই টাকাগুলো এখন ভাঙা শুরু করেছেন ওই কবিরাজের পেছনে। প্রয়োজনে না খেয়ে থেকে হলেও কবিরাজের টাকার ব্যবস্থা উনি করতে থাকেন। এক পর্যায়ে গিয়ে তার স্বর্ণালঙ্কারগুলো কবিরাজকে দিয়ে দেয়, এমনকি শেষে গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার করে এনে কবিরাজকে দেয়। কবিরাজ খালামণির কাছে সময় চায়, এই অল্প কিছুদিন, বলেছিল 3 মাসের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতে হবে, বিভিন্ন ধরনের রিচুয়াল করতে হবে, 3 মাসের মধ্যেই খালু নাকি দেশে ফেরত আসবে। এদিকে 1.5 মাসের মতো পার হয়ে গেছে। খালামণি দেখে যে কোনো কাজ হয় না, কোনো উন্নতি নাই। তখন খালামণি যখন আবার কবিরাজকে বলেছেন যে কি ব্যাপার, 1.5 মাস তো হয়েই গেল, কত টাকা পয়সা দিলাম, কাজকাম তো কিছুই হয় না, তখন নাকি ওই কবিরাজ খালামণিকে দিয়ে বিভিন্ন ধরনের রিচুয়াল করাতে থাকে। মানে খালামণিকে দিয়ে সরাসরি, অর্থাৎ খালামণি নিজেই রিচুয়াল করবেন। একটা সময় তো কবিরাজ করেছেন, এবার খালামণিকে দিয়ে রিচুয়াল করাতে থাকেন।
খালামণিকে বিভিন্ন বিষয় উনি দেখিয়ে দেন, তার 3 ছেলেকেও সাথে রাখেন। একদিন সন্ধ্যার পর নাকি তার 3 ছেলেকে নিয়ে খালামণিকে যেতে বলেন ওই কবিরাজের কাছে। খালামণি সেখানে গিয়ে দেখেন একটা ভয়ঙ্কর একটা মূর্তি। ওই মূর্তির সামনে খালামণিকে বসিয়ে কোরআন শরীফ মাথায় নিয়ে খালামণিকে শপথ করিয়েছেন যে এই মূর্তিকে উনি প্রভু হিসাবে মেনে নিয়েছেন। আর তার ছোট ছেলেকে এই পিশাচ যেই জিনিসটা, যেটার মূর্তি, এইটার সেবায় এই ছোট ছেলেকে নিয়োজিত করবেন, উনি সেই কথাও দিয়েছেন। আর এরপর থেকেই কবিরাজের কথা অনুযায়ী খালামণি বিভিন্ন কাজ করতে থাকেন। যেহেতু ওই মূর্তিটার সামনে খালামণি তাকে প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছেন, তার ছেলেকে ওই পিশাচের সেবায় নিয়োজিত করার কথা দিয়েছেন, তার মানে হচ্ছে সে তার আত্মাকে কিন্তু বিক্রি করে দিয়েছে। এইবার তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো যাবে। এরপর থেকে কবিরাজ খালামণিকে দিয়ে বিভিন্ন ধরনের জাদু টোনা করানো শুরু করেন। কবিরাজ যখন যেটা বলে খালামণি বাসায় বসে সেটাই করেন। আসলে খালামণি কিন্তু ঘুণাক্ষরেই বুঝতে পারছিলেন না যে উনি কত বড় বিপদে পড়তে যাচ্ছেন। খালামণিকে এমন ভাবে হিপনোটাইজ করা হয়েছে যে উনি যে কোন বিপদে পড়ে যাচ্ছেন বা গেছেন এটা উনি বুঝতে পারেন নাই। উনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করছেন, কুফরি কালামে নিজেকে নিয়োজিত করেছেন, এটা উনি বুঝতে পারছেন না। খালামণি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেই সাথে আবার কবিরাজের বলে দেয়া কাজগুলোও করতেন। খালামণি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং কবিরাজের দেয়া একটা তসবিহ ছিল খালামণির, সেই তসবিহ উনি জপ করতেন। কিন্তু জপ করার সময় আল্লাহর নাম নিতেন না, ওই মূর্তির একটা নির্দিষ্ট নাম ছিল, সেই নামটা নিয়ে ওই তসবিহ গুনতেন। অথচ উনি মাত্র তাহাজ্জুদ পড়েছেন, এরপরে ওই মূর্তির নাম নিয়ে উনি তসবিহ গুনছেন। তার এই অবস্থার জন্য মূলত দায়ী ছিল তার ননদের মেয়ে এবং কবিরাজ মিলে এই কাজগুলো করাতে থাকে। এই অবস্থার মধ্যেই খালামণি খুলনা চলে আসেন। খুলনা আসার পর তারপর তো এই যে পিয়াস ভাইদের বাসায় আসছেন, রোজার মাস ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কবিরাজের বলে দেয়া সেই কাজগুলো করছেন। রোজার মাস থাকায় খালামণির উপর তেমন কোনো সমস্যা বোঝা যায়নি, কিন্তু ঈদের নামাজটা যখন শেষ হয়েছে এরপর থেকেই খালামণির শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো এই যে কথাগুলো, এই কথাগুলোই কিন্তু খালামণির শরীরের ভেতরে থাকা জিনগুলো বলেছিল, মানে সে তার মতো করে বলেছিল, আমরা একটু গুছিয়ে বললাম আর কি। আর জিনের এই সমস্ত কথা শুনে উপস্থিত সবাই তো হতবাক হয়ে যায়। কবিরাজ আরো জানতে পারেন যে খালামণির উপর নাকি 7টা জিন চালান করা হয়েছে। যে ধরনের কালো জাদু খালামণির উপর করা হয়েছে তার ফলস্বরূপ খালামণি আস্তে আস্তে একদম বদ্ধ উন্মাদ হয়ে যাবেন। আত্মীয় স্বজন, ছেলে পেলে কাউকে উনি চিনবেন না, কারোর সাথে ওনার কোনো সম্পর্ক থাকবে না। উনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন এবং এমন পাগল যে শরীরে কাপড় চোপড় রাখতে চাইবেন না, এমন পাগল, বদ্ধ উন্মাদ। আর একবার এই উন্মাদ হয়ে গেলে উনি আর কখনোই সুস্থ হবেন না, পৃথিবীর কোনো ডাক্তার ওনাকে সুস্থ করতে পারবে না। আর ওনাকে পাগল করার মধ্য দিয়ে অনেক ধরনের ফায়দা হাসিল করবেন তার ননদের মেয়ে আর ওই কবিরাজ, এমনটা একটা পরিকল্পনা এটেছে, যেটা পরবর্তীতে বোঝা গেল। তো যাই হোক, এরপর পিয়াস ভাইয়ের আনা সেই কবিরাজ জিনদের সঙ্গে কথা বলে তাদেরকে চলে যেতে বলে। এখন তারা তো যেতে রাজি হচ্ছিল না, তারা বলছে যে আমরা তো নিজ থেকে আসিনি, আমাদেরকে ডেকে আনা হয়েছে, আর এভাবে তো তারা যেতে পারে না। কবিরাজ বলে তোমাদেরকে ডেকেছিল তা না বুঝে, না জেনে। ওরা বলে যে না, এরকম ভাবে না জেনেও যদি কেউ ডাকে তারপরও আমরা এভাবে যেতে পারি না। তবে এক পর্যায়ে কবিরাজ তাদেরকে চলে যেতে রাজি করান, এই বিষয়ে উনি সক্ষম হন, তারা চলে যায়। কবিরাজ পিয়াস ভাইদেরকে বলে দেন যে তোমার খালামণিকে এখন সুন্দর করে গোসল করিয়ে 3 ছেলেকে একসঙ্গে করে এক খাটে শুইয়ে দাও। তারপর কবিরাজ খালামণিকে তেল পরা পানি পরা দিয়েছিলেন আর কি, যাওয়ার আগে
সেগুলো তাকে সুন্দর করে মাখিয়ে দিতে বলেন পিয়াস ভাইয়ের আম্মুকে, এবং কবিরাজ বলেন যে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো সেই অনুযায়ী কাজও করা হয়। এরপর পিয়াস ভাইয়ের আব্বু আম্মু ওনারা পাশের রুমে থেকেছেন, পিয়াস ভাই অন্য আর একটা রুমে থেকেছেন। আর পিয়াস ভাইয়ের আম্মুকে পিয়াস ভাই ঘুমানোর আগে বলে রেখেছেন যে রাতে যদি কোনো সমস্যা হয় তখন যেন পিয়াস ভাইকে ডাক দেওয়া হয়। ততক্ষণ অবশ্য খালামণি এবং তার 3 ছেলে ঘুমিয়ে পড়েছেন। পিয়াস ভাইও ঘুমিয়ে পড়েছেন, পিয়াস ভাইয়ের আব্বুও ঘুমিয়ে পড়েছেন, শুধু জেগে আছেন পিয়াস ভাইয়ের আম্মু। ওনার আম্মু শুয়ে আছেন, কিন্তু ওনার ঘুম আসছে না। রাত আনুমানিক 1:30টার দিকে পিয়াস ভাইয়ের আম্মু দেখতে পান যে খালামণি রুমের লাইট অন করেছে। সেটা দেখে ওনার আম্মু উঠে পড়েন এবং খালামণিকে জিজ্ঞেস করেন, এই কিরে, কি হয়েছে, ঘুম থেকে উঠলি কেন? খালামণি কোনো কথার উত্তর দেন না। খালামণি এই খাতা কলম খুঁজতে থাকেন, বলছে এই খাতা কই, কলম কই, এটা বলতেছেন। আর বলতেছেন যে এই কবিরাজের একটা তসবি ছিল, সেই তসবি কই। এই সমস্ত কথাবার্তার ভিতরেই খালামণির বড় ছেলে সে ঘুম থেকে উঠে যায় আর জিজ্ঞেস করে, এই আম্মু তোমার কি হয়েছে, তুমি এত রাতে কেন উঠছো? আর এদিকে হয়েছে কি, এই অবস্থা দেখে পিয়াস ভাইয়ের আম্মু পিয়াস ভাইকে ডাকতে আসছেন। এরপর পিয়াস ভাই উঠেছেন, পিয়াস ভাইয়ের আম্মুর ডাক শুনে পিয়াস ভাই তখন ওনার আম্মুর সঙ্গে খালামণিদের রুমে গিয়েছেন। তখন অবশ্য পিয়াস ভাইয়ের আব্বু ঘুম থেকে উঠে গেছেন। পিয়াস ভাইয়ের আম্মু পিয়াস ভাইয়ের আব্বুকে ইশারা দিয়েছেন যে মোবাইলটা নাও, মানে ইশারা দিয়েছেন মোবাইলটা নাও আর কবিরাজকে ফোন দাও, এবং এমনভাবে ইশারা দিয়েছেন যেন খালামণি বুঝতে না পারে। যখনই পিয়াস ভাইয়ের আব্বু মোবাইলটি নেয়ার জন্য মোবাইলটা ধরতে গেছেন, খালামণি কিভাবে যেন বুঝতে পেরেছেন, হঠাৎ করে পিয়াস ভাইয়ের আব্বুর উপর খালামণি ঝাঁপিয়ে পড়েছেন চিৎকার দিয়ে, আর পিয়াস ভাইয়ের আব্বুর গলা চেপে ধরেছেন। হঠাৎ করে আচমকা এরকম আক্রমণ হওয়া দেখে পিয়াস ভাইয়ের আব্বুও প্রচন্ড ভয় পেয়েছেন, চিৎকার দিয়ে উঠেছেন ভয়ে। হঠাৎ করে এরকম একটা ঘটনা আক্রমণাত্মক ভাবে তার উপর ঝাঁপিয়ে পড়েছে। এদিকে পিয়াস ভাই, ওনার আম্মু, খালামণির বড় ছেলে, এই 3 জন মিলে অনেক কষ্ট করে খালামণির হাত থেকে পিয়াস ভাইয়ের আব্বুকে মুক্ত করেন। ওনার আব্বুকে খালামণির হাত থেকে ছাড়ানোর সময় পিয়াস ভাইয়ের কাছে মনে হচ্ছিল খালামণির মধ্যে যেন অস্বাভাবিক শক্তি চলে এসেছে, অথচ খালামণি 3 দিন 1 ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয়নি। তখন খালামণি রাগ সামলাতে না পেরে মেঝেতে বসে চুল সামনে এনে নিজের মুখে নিজে অনেক জোরে জোরে চড় মারতে থাকে। আর পিয়াস ভাই এই সুযোগে কবিরাজকে ফোন করেছেন, খালামণির এই অবস্থার কথা কবিরাজকে জানিয়েছেন। তো কবিরাজ বলেন যে তেল পড়া, পানি পড়া উনি দিয়ে এসেছেন, মানে কবিরাজ দিয়ে এসেছেন, সেগুলো ব্যবহার করতে। আর সেই অনুযায়ী ওনারা ব্যবহার করেনও, কোনো কাজ হয় না। কবিরাজ অবশ্য বলেছিলেন যে পরদিন, তখন তো রাত হয়ে গেছে অনেক, পরদিন উনি আসবেন, কিছু জিনিস কিনে রাখতে বলেন। রাতটা ওভাবেই কেটে যায়, ওনারা অপেক্ষা করছেন কখন ওই কবিরাজ আসবেন। সারাটা রাত কিন্তু সবাই মিলে খালামণিকে পাহারা দিয়ে হয়েছে আর কি। আর রাত যখন অনেক গভীর হয়েছিল তখন নাকি এই খালামণির খুব পানি তৃষ্ণা পেয়েছিল। হুজুরের দেয়া একটা পড়া পানি, মানে 1 বোতল পানি একটা গ্লাসের মধ্যে ঢেলে, কাঁচের গ্লাসে ঢেলে খালামণিকে দেওয়া হয়, কিন্তু খালামণি কোনোভাবেই সেই পানি খেতে পারছিলেন না। ওনার নাকি তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল, কিন্তু উনি ওই পানিটা খেতে পারছিলেন না। অনেক চেষ্টা করছিলেন উনি পানি খাওয়ার জন্য, কিন্তু সেই পানি খেতে গেলে উনি ভয় পাচ্ছিলেন। উনি বারবার বলছিলেন যে এই পানির মধ্যে পড়ে আমি মারা যাব, 1 গ্লাস পানির মধ্যে একটা মানুষ পড়ে কিভাবে মারা যাবে, কিন্তু উনি এটাই বলছিলেন। আরো বিভিন্ন ধরনের এলোমেলো কথা উনি বলছিলেন আর কি। একটা পর্যায়ে আল্লাহর রহমতে খালামণি পানি খেতে সক্ষম হন, এবং পানি মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে উনি প্রচন্ড জোরে আর্তনাদ করে উঠেছিলেন। খালামণির এই আর্তনাদ দেখে পিয়াস ভাই আর খালামণির বড় ছেলে, মানে ওনার খালাতো ভাই, সব থেকে বেশি ভয় পেয়েছিলেন। সেই ভয়টাই ওনার মনে, অর্থাৎ পিয়াস ভাইয়ের মনে গভীর দাগ কাটে। ওই এক চিৎকার দেয়া দেখে পিয়াস ভাইয়ের ভিতর থেকে সব সাহস হারিয়ে যায় নিমিষেই। তখন থেকে উনি খালামণিকে দেখলেই ভয় পেতে শুরু করেন। এমন ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে রাতের অন্ধকার শেষে ভোরের আলো ফোটে। দিনের আলো ফুটলেও ঘরের পরিস্থিতি ছিল ভয়াবহ। অন্ধকার যেন পুরো ঘরকে গ্রাস করে রেখেছিল।
সকাল থেকে কিছু সময় খালামণি ঘুমাচ্ছিলেন। কারো কোনো খাওয়া দাওয়া ছিল না, ছিল না কারো চোখে ঘুম, তাই সকলেই ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছিলেন। তারপর আনুমানিক 10টা-11টার দিকে কবিরাজ আসেন, মানে সকাল 10টা-11টার দিকে কিছু জিনিসপত্র উনি সঙ্গে নিয়ে আসছিলেন। এরপর খালামণিকে ঝাড়ফুঁক করতে থাকেন। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, কবিরাজকে দেখার সঙ্গে সঙ্গে খালামণি পুরো সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক আচরণ করতে থাকে। আবার কবিরাজ যাওয়ার সঙ্গে সঙ্গে খালামণির সেই ভয়ানক রূপ ফেরত আসে। আবারও সেই খালামণির ভয়ঙ্কর ব্যবহার শুরু হয়ে যায়। কবিরাজ যাওয়ার সময় বলে যায় যে সে সন্ধ্যার সময় আবার আসবে এবং ঘর বন্ধ করে দিয়ে যাবে। অবস্থা বেগতিক দেখে পিয়াস ভাইয়ের আম্মু, নানু, ওনারাও আসলে চলে এসেছিলেন আর কি। নানুকে না দেখেই, মানে আসার আগেই খালামণি কিভাবে যেন বুঝে যায় যে নানু এসেছে। নানুর উপর পূর্বের রাগ তার ছিল, নানুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আর অভিশাপ দিতে থাকে। এইভাবেই সন্ধ্যা হয়ে যায়। এর মধ্যে তো খালামণি চিৎকার চেঁচামেচি, ভয়ানক ব্যবহার, হুমকি, গালিগালাজ চলছেই। সন্ধ্যার সময় কবিরাজ আসে এবং সঙ্গে করে 4টি মাটির ছোট কলস নিয়ে আসে। তারপর কবিরাজ সেই ছোট কলসগুলোর ভেতরে পেরেক এবং বিভিন্ন জিনিস ঢুকায়, জিনিসটা প্রস্তুত করেছেন আর কি ঘর বন্ধ করার জন্য। তারপর উনি বলেন আজান দিতে হবে। আজান শেষ হওয়ার পূর্বেই 4টি কলসি মাটিতে পুঁতে দিতে হবে ঘরের 4 কোণে। কবিরাজের যেই নিয়মগুলো আগে থেকে বলা ছিল সেই নিয়ম অনুযায়ী কাজ শেষ করা হয়। তবুও খালামণির মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। কবিরাজ যতবার আসে ততবারই ভালো অঙ্কের একটা টাকা কবিরাজকে দিতে হচ্ছিল। এই অবস্থা দেখে এই পিয়াস ভাইয়ের মামা বলে যে একে নিয়ে যাই বাড়িতে, কেননা মামার পরিচিত নাকি একজন হুজুর ছিলেন, সেই হুজুরকে উনি দেখাতে চেয়েছিলেন। যাই হোক, কবিরাজ যখন চলে যায় বাড়ি বন্ধ দিয়ে, উনি চলে যাওয়ার পর থেকে মনে হচ্ছিল খালামণির ব্যবহার আরো ভয়ানক হয়ে উঠেছে। খালামণি তার ছোট ছেলেকে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে তার সেই ছোট ছেলেকে ওই ভয়ঙ্কর পিশাচের সেবায় নিয়োজিত করবে। হয়তোবা এই কারণেই বারবার খালামণি তার ছোট ছেলে, এই ছেলেটাকে নিয়ে চলে যেতে চাচ্ছিল, কিন্তু খালামণির যে ভাই অর্থাৎ মামা, পিয়াস ভাইয়ের মামা, উনি কিন্তু এটা নিতে চাচ্ছিলেন না, যে না এই 3জন থাক, কখন কোন বিপদ হয় তখন তো আরেকটা বড় ঝামেলা হয়ে যাবে। এভাবেই ওনারা আসলে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে কি করবেন না করবেন। এদিকে খালামণি, ওনার ভেতরে এই ধরনের একটা পরিবর্তন আসছে, কোনো উন্নতি হচ্ছে না। আর খালামণি যেভাবে হুমকি ধামকি ভয়ানক কথাবার্তা বলছিলেন, ওনার 3 ছেলেই ভয় পাচ্ছিলেন, তার কাছে যেতে চাইছিলেন না। কেন জানি খালামণি এমন তীব্র এবং ভয়ঙ্কর আচরণ করছিলেন পিয়াস ভাইয়ের উপরে, মনে হচ্ছে তার উপরে তীব্র রাগ, মানে পিয়াস ভাইয়ের উপরে খুব রাগ এবং আক্রোশ তার মধ্যে জমাট বেঁধে আছে। হাতের কাছে পেলে পিয়াস ভাইকে একদম চিবিয়ে খেয়ে ফেলবে। হয়তোবা পিয়াস ভাই কবিরাজ নিয়ে আসছিল এই কারণেই। ওই দিন রাত্রি ছিল ওনাদের জন্য বিভীষিকাময়। খালামণি বারবার এই পিয়াস ভাইয়ের দিকে তেড়ে আসছিল, যা উনি কোনোভাবেই আর সহ্য করতে পারছিলেন না। ঘরের মধ্যে বারবার তাকে আক্রমণ করার জন্য ছুটে আসছে খালামণি। উনি কতক্ষণ এরকম একটা নিরাপত্তাহীনতায় থাকবেন, এই চিন্তা করেই একটা পর্যায়ে বাধ্য হয়ে পিয়াস ভাই তার বন্ধু আরিফকে ফোন করে বলেন যে তাড়াতাড়ি এখন আমার একটু বাসায় আমাকে নিয়ে যা, আজকে রাত্রে তোদের বাসায় থাকবো। এই কথা শোনার পর খালামণি কোনোভাবেই পিয়াস ভাইকে ঘরের বাইরে বের হতে দেবে না। আর পিয়াস ভাইয়ের আব্বু আম্মুকে ভয় দেখাচ্ছে যে পিয়াস ভাই ঘরের বাইরে গেলে নাকি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু পিয়াস ভাই তো নাছরবান্দা, উনি কোনোভাবে বাসার মধ্যে থাকবেন না। অল্প সময়ের মধ্যেই পিয়াস ভাইয়ের বন্ধু আরিফ চলে আসে এবং পিয়াস ভাইকে সাথে নিয়ে আরিফের বাড়িতে চলে যায়। বাকি অংশটা বাসার অন্য লোকদের কাছ থেকে শুনেছেন আর কি, বিশেষ করে আম্মুর কাছ থেকে, যে যখনই নাকি পিয়াস ভাই বাসা থেকে চলে যান, বাসার অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কোনোভাবেই খালামণিকে নাকি আটকে রাখা যাচ্ছিল না, সে শুধু চাচ্ছিল বাইরে চলে যেতে। এক পর্যায়ে বাড়ির সদস্যরা না পেরে খালামণিকে
নিয়ে একটা রুমের মধ্যে বন্ধ করে রাখেন। এরপর নাকি উনি কিছু সময়ের জন্য ঘুমিয়ে যান। আর ওনার সঙ্গে তার 3 ছেলেও ছিল। তখন যখন ওনারা রাতের বেলা খেতে বসেছেন তখন ঘটেছে আর এক ভয়ঙ্কর ঘটনা। কেবল খাবার টেবিলে বসে খাবার খাওয়া শুরু করেছেন, তার মধ্যে হঠাৎ করে খালামণি আর তার 3 ছেলে চলে আসে। ওনাদের পাশে এসে দাঁড়িয়ে খালামণি তার 3 ছেলেকে বলে, ওই খাবারগুলোর দিকে এমন ভাবে তাকা যেন খাবারগুলো বিষ হয়ে যায়। অদ্ভুত বিষয় হচ্ছে তার 3 ছেলে কিন্তু তাকে দেখে ভয় পেত, তার কাছে যেতে চাইতো না। অথচ যখন ওই রুমে বন্ধ করা হয় তার 3 ছেলে কিন্তু তার সাথে চলে গিয়েছিল। আর মনে হচ্ছে এই 3 ছেলেই তার বশ হয়ে গেছে। এমন ভাবে নাকি খাবারের দিকে তাকিয়েছিল ভয়ঙ্কর ভাবে, মনে হচ্ছে এই খাবারগুলো মনে হচ্ছে আগুন হয়ে সবাইকে পুড়িয়ে দেবে, এমন একটা অবস্থা। ওই অবস্থায় পিয়াস ভাইয়ের মামা, নানু এবং পিয়াস ভাইয়ের আম্মু, ওনারা 3 জন জোর করে এই খালামণি এবং তার 3 ছেলেকে পোড়া তেল, পানি পড়া এগুলো ছিটিয়ে দিয়েছেন আর কি। একটু পর তারা স্বাভাবিক আচরণ শুরু করেছেন, মানে একটু সময়ের জন্য। এরপর আবার অস্বাভাবিক আচরণ শুরু করেছেন। এই পোড়া পানি, তেল সব তারা ফেলে দিয়েছেন। এখন 4 জন মিলে একসাথে আতঙ্ক সৃষ্টি করছেন ঘরের মধ্যে। এভাবেই রাতটা পার হয়। সারা রাত জেগে মামা পাহারা দিয়েছেন। এক পর্যায়ে ক্লান্ত হয়ে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরিয়েছেন। ওই অবস্থায় মামা একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান খালামণি যেই রুমে ছিল ওই রুম থেকে একটা কালো ছায়া বেরিয়ে যাচ্ছে। ওই সময় তো মামা সিগারেট খাচ্ছিলেন, হাতে আগুন ছিল। মামা ভয় পান না, তবে কালো ছায়াটার দিকে তাকিয়ে থাকেন। দেখেন যে ছায়াটা বের হয়ে ঘর থেকে বাইরে অন্ধকারের ভিতরে মিলিয়ে গেল। এরপরে আসি, এই যে আরিফদের বাসায় পিয়াস ভাই গেলেন, ওখানে কি হলো? ওখানে যাওয়ার পর আসলে পিয়াস ভাইয়েরও ওরকম সেন্স কাজ করছিল না কি হয়েছে। আরিফের মুখ থেকেই পরবর্তীতে পিয়াস ভাই জানতে পারেন, যখন এই বাসায় উনি আসেন তখন এই পিয়াস ভাই খুব ভয় পাচ্ছিলেন, ওনার মধ্যে খুব আতঙ্ক কাজ করছিল। এরপর নাকি উনি বাইরে চলে যেতে চাচ্ছিলেন, তবে কোনোভাবেই তো ওনারা বাইরে দিবেন না, কারণ বুঝতে পেরেছেন যে উনি এখন বাইরে চলে যেতে চাচ্ছেন। বাইরে যাওয়া মানে ভয়ঙ্কর কোনো কিছু একটা হতে পারে। এভাবে উনি বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন। এরপর উনি ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুম থেকে উনি 1 ঘন্টা পর ওঠেন এবং ওঠার পর ওনার আচরণ নাকি চেঞ্জ হয়ে যায় এবং ওনার চোখ আস্তে আস্তে লাল হতে থাকে। মনে হচ্ছে তার শরীরের রক্তগুলো সবগুলো এখন চোখের ভিতরে এসে জমা হয়েছে। ওনার ব্যবহারও চেঞ্জ হয়ে যায় আর ওনার কণ্ঠও বদলে যায়। ভয়ঙ্কর কণ্ঠে বলছে যে আমার বাইরে যেতে দে, বাইরে যেতে দে, এরকম বারবার বলছে। আর বাড়ির সদস্যদেরকে ভয় দেখাচ্ছে, মানে এই আরিফের যেই বাড়িটা, এই বাড়ির সদস্যদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু ওনারা তো বাইরে যেতে দিবেন না, কিন্তু এইভাবে যে ভয় দেখাচ্ছে ওনাদের মধ্যে একটা সময় ভয় সঞ্চার হতে থাকে। একটা সময় নাকি এই পিয়াস ভাই ভয় দেখাতে থাকেন, এটা করব ওইটা করব, এবং বলতে থাকেন বাইরে একটা তেঁতুল গাছ আছে না, ওই তেঁতুল গাছের নিচে আমার খালামুনি আমাকে ডাকছে, আমাকে যেতে দে। এভাবে উনি বলছেন। আর এটাও বলছেন আমাকে যদি যেতে না দিস তোদের তো ক্ষতি হবেই, আমার আব্বু আম্মুর অনেক ক্ষতি হয়ে যাবে, তোর আব্বু আম্মুরও ক্ষতি হবে, এরকম বলছেন আর কি। তো ওনারা কিন্তু বুদ্ধি করে কোনোভাবেই বাইরে যেতে দেন নাই। এভাবেই সারাটা রাত পার হয়ে যায়। ফজর আজানের পর উনি ঘুমিয়ে পড়েন, তখন সবকিছু স্বাভাবিক হয়। উনি ঘুম থেকে ওঠার পর এই আরিফ পিয়াস ভাইকে নিয়ে তার বাসায় গিয়ে দিয়ে আসে। গিয়ে দেখেন খালামণিরাও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, তারা চলে যাবেন, মামা নিয়ে যাবে আর কি। সবকিছু গোছানো শেষ, গাড়িও ঠিক করা হয়েছে। গাড়ি আসার জন্য অপেক্ষা করছিল সবাই। পিয়াস ভাই এবং ওনার 3 খালাতো ভাই ঘুম ঘুম চোখে ওনারা রুমে শুয়ে আছেন। হঠাৎ দেখেন খালামণি বড় বড় চোখ করে হাত বাড়িয়ে এই পিয়াস ভাই এবং পিয়াস ভাইয়ের 3 খালাতো ভাই, মানে খালামণির 3 সন্তানের দিকে ছুটে আসছে। এইটা দেখে পিয়াস ভাইয়ের মধ্যে যতটুকু সাহস অবশিষ্ট ছিল তাও যেন নিমিষেই শেষ হয়ে যায়। ওনারা তো সবাই ভয়ে চিৎকার করে ছোটাছুটি করতে থাকেন। তখন সবাই এসে খালামণিকে ধরে ফেলে। নানুরা তো সবাই চলে যাচ্ছিল, তাই নানু পিয়াস ভাইকে বলেছিল তোর খালামণির সঙ্গে একটু কথা বল, বিদায় নেই।
এখন খালামণির সামনে যাওয়ারই পিয়াস ভাই সাহস করছিলেন না, কারণ মাত্র এমন একটা ঘটনা ঘটলো, হাত বাড়িয়ে গলা টিপে ধরতে আসছে, এরপরে কিভাবে তার সামনে যাবেন। তারপরও খালামণির সামনে যান। এরপরে নাকি খালামণি পিয়াস ভাইয়ের দিকে এগিয়ে আসেন, কি যেন পড়ে পিয়াস ভাইকে ফু দিয়েছেন। কেন হঠাৎ করে এরকম কিছু একটা পরে ফু দিল, এটা পিয়াস ভাই বুঝতে পারলেন না কি উদ্দেশ্য। এরপর অনেক কষ্ট করে সবাই ধরাধরি করে খালামণিকে গাড়িতে তুলে ফেলেন। গাড়ি চলাকালে খালামণি বারবার গাড়ি থেকে নাকি লাফ দিতে চেয়েছিলেন, সবাই মিলে অনেক কষ্ট করে ধরে রেখেছিলেন। এক পর্যায়ে মামার পরিচিত সেই হুজুরের বাড়িতে নিয়ে যেতে সবাই সক্ষম হন। হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেন, আর বলে দেন এই কাজ তার দ্বারা হবে না। হুজুরের প্রতি তার একটা বিশ্বাস ছিল, হুজুর পারবেন। উনিও বললেন যে এই কাজ তার দ্বারা হবে না, এখন কি করা যাবে। মামা তো দুশ্চিন্তায় পড়ে যান, আরো কয়েকজনের কাছ থেকে খোঁজ খবর নেন। এরপর সাতক্ষীরায় এক কবিরাজের সন্ধান পান। সঙ্গে সঙ্গে খুলনা থেকে মামা একা সাতক্ষীরায় চলে যান। সেখানে বসে সেই কবিরাজ আসন বসিয়েছেন এবং আসন করে দেখতে পান খালামণির উপর 7টি ভয়ঙ্কর জিন চালন করা হয়েছে। আসনে বসেই উনি অনেক ধরনের রিচুয়াল করে 5টি জিনকে বোতল বন্দি করতে সক্ষম হন। অজানা কোনো একটা কারণে বাকি 2টা জিনকে বোতল বন্দি করতে পারে না কবিরাজ। তারপর কবিরাজ মামাকে কিছু তদবির দিয়ে দেন এবং এই জিনিসগুলো ব্যবহার করার জন্য সবাইকে, মানে পরিবার সহ যেন সবাই এটা ব্যবহার করে, এটা নিয়ে যেতে বলেন। এরপর মামা খুলনায় ফেরত আসেন। এই তদবির, এই জিনিসগুলো ব্যবহার করার পর থেকে খালামণি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেন। এদিকে আরেকটি ঘটনা ঘটতে থাকে। খালামণিরা বাসা থেকে চলে যাওয়ার পরেও বাসার মধ্যে থমথমে একটা পরিবেশ ছিল, মনে হচ্ছে কোনো একটা অশরীরী ছায়ার অস্তিত্ব এখনো এই ঘরে তার উপস্থিতি জানান দিচ্ছে। পিয়াস ভাই বলেন ওনার মনে আছে যে উনি ওনার পরিচিত একটা বাসার এক রুম থেকে, মানে ওনার পরিচিত যেই বাসাটাতে ওনার বসবাস করেন, তো ওনার পরিচিত, চোখ বন্ধ করেই তো উনি হাঁটাচলা করলে হাত দিলে বুঝতে পারবেন যে কোথায় হাত দিলে কোন জিনিসটা আছে, তাই না? অথচ এই পরিচিত বাসাটার এক রুম থেকে অন্য রুমে যেতে উনি ভয় পাচ্ছিলেন। মনে হচ্ছে কোনো একটা অশুভ ছায়া ওনাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। রাতে উনি একা একা চলাফেরা করতেই পারতেন না, দিনের বেলাতেও এক রুম থেকে আরেক রুমে যেতে উনি ভয় পেতেন। সবসময় আব্বু আম্মুর সাথে থাকতেন। উনি নিজেও নাকি রাতের বেলা দেখেছিলেন ওনাদের বারান্দা একটা কালো ছায়া হেঁটে বেড়াচ্ছে, আর ছায়াটা বুঝতে পেরেছে যে পিয়াস ভাই তাকে দেখেছে। এরপর ঘুরে পিয়াস ভাইকে কিন্তু হাতের ইশারায় ডেকেছে। মনে হচ্ছে ওই ছায়াটা তাকে সঙ্গে নিয়ে যেতে চায়, অর্থাৎ পিয়াস ভাইকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু তাই না, এই জিনিসটা বারবার পিয়াস ভাইকে উত্তক্ত করছিল। তবে পিয়াস ভাই ছাড়া বাড়ির অন্য কোনো সদস্য এই ছায়াটাকে দেখেনি। তবে তারা বুঝতে পেরেছিল এই বাড়িতে কোনো একটা দুষ্টু অশরীরীর উপস্থিতি রয়েছে। এই অবস্থা দেখে পিয়াস ভাইয়ের আব্বু আম্মু বাসায় একটা দোয়া মাহফিলের আয়োজন করান। এদিকে পিয়াস ভাইয়ের এই অবস্থা, উনি এখন রুগী হয়ে যাচ্ছেন, অথচ পিয়াস ভাই সুস্থ ছিলেন। অবস্থা বেগতিক দেখে পিয়াস ভাইয়ের আব্বু আম্মু দেরি না করে পরের দিন সকালবেলায় কবিরাজের কাছে নিয়ে গিয়েছেন। কবিরাজের কাছে যাওয়ার পথে কিন্তু অনেক বাধা আসছে। ওনার আব্বু আম্মুর বুঝতে আসলে বাকি নাই যে পিয়াস ভাইয়ের উপর এখন অ্যাটাক করেছে, এখন কি করণীয়। কবিরাজের কাছে তো নিয়ে যাওয়া হয়। কবিরাজের কাছে গিয়ে যখন জিন হাজির করানো হয়, এই জিনটা কিন্তু হাজির হয় পিয়াস ভাইয়ের শরীরে। তখন নাকি পিয়াস ভাইয়ের ভেতর থেকে এক অপরিচিত কণ্ঠে পিয়াস ভাইয়ের আব্বু আম্মুকে বলতে থাকে, এখানে কোনো কাজ হবে না, অন্য জায়গায় নিয়ে যা। মানে অন্য আর একটা জায়গার কথা বলে যে এইখানে বসে কোনো কাজ হবে না, অন্য জায়গায় নিয়ে যা। তখন নাকি আবার আর একটা কণ্ঠ, মানে কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, আর একটা কণ্ঠ ভেসে আসে। সে বলে যে আমি অন্য জায়গায় যাবো না, আমি বাসায় যাব। মানে 2 ধরনের কণ্ঠ। একজন বলে এখানে হবে না, আর এক জায়গায়, আর এক জায়গার ঠিকানাও বলে দেয় কোথায় যেতে হবে। আবার আর একটা কণ্ঠ বলে ওঠে যে না, আমি এখন বাসায় যাব। তার মানে বোঝা যাচ্ছে যে এর মধ্যে 2টো জিনিসের উপস্থিতি রয়েছে। এরপর তো পিয়াস ভাইয়ের পাগলামি নাকি বেড়ে যায়। হুজুর কিছু পানি পোড়া দিয়েছেন, তেল পোড়া দিয়েছিলেন,
এই জিনিসগুলো দেওয়ার পর উনি কিছুটা শান্ত থাকেন। হুজুরের বাড়ি যেতে হলে খুলনার জেলখানা নদী নাকি পাড়ি দিতে হয়। গাড়িতে থাকা অবস্থায় ওনার ভেতর থেকে সেই অপরিচিত কণ্ঠস্বর নাকি পিয়াস ভাইয়ের আম্মুকে বলে, এই আমাকে 2টা সিগারেট দে, তা না হলে কিন্তু নদী পার হওয়ার সময় আমি নদীর ভিতরে ঝাঁপ দেব। তখন আবার ভেতর থেকে আরেকটি কণ্ঠস্বর বলে ওঠে, এই ও যা বলছে সেই অনুযায়ী কাজ কর, না হলে বিপদ হবে, আমি ওকে আটকায় রাখতে পারবো না। নৌকায় ওঠার পর নদী পার হওয়া পর্যন্ত সবাইকে দোয়া পড়া চালিয়ে যেতে হবে, এটাও নাকি ভেতর থেকে আর একটা কণ্ঠস্বর বলে উঠেছে। কি আর করা, পিয়াস ভাইয়ের আব্বু নিরুপায় হয়ে নিজের ছেলের জন্য 2টো সিগারেট কিনে নিয়ে আসছেন। পিয়াস ভাই নাকি 2টো সিগারেট একসঙ্গে খেতে থাকেন। আর পিয়াস ভাইয়ের আব্বু আম্মু পিয়াস ভাইকে চেপে ধরে রেখেছেন কোনোভাবে যেন উনি এদিক ওদিক যেতে না পারেন। এক পর্যায়ে ওনারা নৌকায় উঠেছেন, নৌকার মাঝখানে বসিয়েছেন পিয়াস ভাইকে, ওনার আব্বু আম্মু শক্ত করে ধরে রেখেছেন আর দোয়া দুরুদ পড়ছেন। অবশেষে ওনারা হুজুরের বাড়িতে পৌঁছেছেন, নানু আসছেন নানু বাড়ি থেকে ওইখানে। হুজুর পিয়াস ভাইকে দেখে তার সামনে বসতে বলেন। পিয়াস ভাইয়ের হাতে এবং কপালে কিছু একটা জিনিস বেঁধে দিয়েছিলেন। তার হাতে কি যেন একটা নিয়ে যখন পিয়াস ভাইয়ের নাকের কাছে এনেছেন আর পিয়াস ভাইকে নিঃশ্বাস নিতে বলেন, ওই অবস্থাতে নাকি পিয়াস ভাই পাগলামি শুরু করেছেন। কোনোভাবে তাকে ধরে রাখা যাচ্ছিল না। পিয়াস ভাইয়ের আব্বু আম্মু নানু সবাই মিলে চেপে ধরে রেখেছেন, তারপরও পারছিলেন না। হুজুর তখন পিয়াস ভাইকে জিজ্ঞেস করেন, তুই কে, কোথা থেকে আসছিস? তখন নাকি ভেতর থেকে বলতে থাকে, আমরা 2জন, আমাদের 2জনকে এই রোগীর খালামণি রেখে গিয়েছে। এই রোগীর খালামণি যখন দোয়া পড়ার নাম করে ফু দিয়েছে তখনই আমরা 2জনের মধ্যে ঢুকে পড়েছি। আর মূলত আমাদেরকে রেখে গেছে এই সংসারে অশান্তি করার জন্য। একথা শোনার পর হুজুর ওই জিন দুটিকে পিয়াস ভাইয়ের কাছ থেকে চলে যেতে বাধ্য করেন। এরপর হুজুর পিয়াস ভাইয়ের পরিবারকে বলেন যে জিন দুটি চলে গিয়েছে, আল্লাহর রহমতে এখন আর কোনো ভয় নেই। এরপর হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে ওনারা চলে আসছেন। হুজুর পানি পড়া, তেল পড়া এবং বাড়ি বন্ধ করার জন্য কিছু তদবির দিয়েছেন। হুজুর বলেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তবে পিয়াস ভাইয়ের আম্মু যখন পিয়াস ভাইয়ের দিকে তাকাচ্ছিলেন তখন নাকি কেন যেন ওনার কাছে মনে হচ্ছিল সমস্যা একটা রয়েই গেছে। রাস্তাতে আসার সময় সিএনজি যোগে যখন ওনারা আসছিলেন, আব্বু আম্মু 2 পাশে বসে আর ওনাকে মাঝখানে বসানো হয়েছে যাতে করে পিয়াস ভাই কোনো অঘটন ঘটাতে না পারেন। পিয়াস ভাইয়ের আম্মুর কোলে পিয়াস ভাইয়ের ছোট বোন বসেছিল। হঠাৎ করে পিয়াস ভাইয়ের ছোট বোন সিএনজির লুকিং গ্লাসে দেখতে পান যে পিয়াস ভাই তার বোনের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা বিদঘুটে হাসি দিচ্ছেন। পরে ওনার বোন ওনার আম্মুকে সেই কথাটা বলেছিলেন যে এই ঘটনা হয়েছিল। তো যাই হোক ওনারা বাসায় আসছেন। বাসায় আসার পর পরিস্থিতি আরো বেগতিক হতে থাকে। ওনার ভেতরে থাকা 2টি অশরীরী তাদের অস্তিত্ব বারবার জানান দিচ্ছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই অশরীরী 2টির মধ্যে একটি জিন ছিল ভালো আর একটা জিন ছিল খারাপ। পিয়াস ভাইয়ের আম্মু এই 2জনের সাথে কথা বলতেন। যে খারাপ ছিল সে পিয়াস ভাইকে ক্ষতি করার চেষ্টা করত, আর ভালো যেটা সেটা পিয়াস ভাইয়ের আম্মুকে বিভিন্ন ভালো পরামর্শ দিচ্ছিল। পিয়াস ভাই কখনো কান্না করতেন, কখনো হাসতেন, আর পিয়াস ভাই মাঝে মাঝেই বেলকনির বাইরে কালো ছায়া দেখতে পাচ্ছিলেন, আর এটা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। বেলকনি থেকে একটা কালো ছায়া তাকে হুমকি দিত। বোঝা যাচ্ছিল ওই কালো ছায়াটাই হচ্ছে খারাপ জিন। ভালো জিনকে উনি কখনোই হুমকি দিতে দেখেন নাই বা কখনো দেখেনও নাই। আর এই হুজুর যেই তদবিরগুলো দিয়েছেন এইগুলো ব্যবহার করতে নিষেধ করতো নাকি ওই কালো অবয়বটা। এভাবে কিন্তু ঘটনাগুলো চলমান ছিল। এর মধ্যে নানু বাড়িতে ঘটতে থাকে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। ওখানে তো মামি আছে, তিনি ছিলেন 8 মাসের প্রেগনেন্ট। নানু বাড়ি থেকে ফোন করে এই বাড়িতে একটা ভয়ঙ্কর তথ্য জানানো হয়। রাতের বেলা মামা মামি 2জন ঘুমাচ্ছিলেন। এক অজানা কারণে মামার ঘুম ভেঙে যায়। মামা ঘুম ভেঙে উঠে দেখেন মামি বিছানায় বসে আছেন। তো মামা জিজ্ঞেস করছেন তোমার কি হয়েছে। এই অবস্থায় মামি মামার দিকে রাগান্বিত চোখে তাকান। মামা অনেকটাই ঘাবড়ে যান এবং পাশের ঘরে যে ছোট খালামণি আছে এবং নানু আছে তাদেরকে ডাকতেন।
নানু এবং ছোট খালামণি এসে দেখেন যে মামি খাটের উপর বসে আছে, চুল সামনে এনে মুখে কি যেন বিড়বিড় করে পড়ছে, অনেকটা মেজো খালামণির মতো করে। তাই দেখে নানুরা তো আতঙ্কিত হয়ে পড়েছেন, কেননা এই বাসায় কিন্তু কোনো সমস্যা ছিল না। আবার তখন একদিকে রাত অনেক গভীর হয়ে গেছে, মামি নিজেও ফিজিক্যালি সিক, যেহেতু উনি 8 মাসের প্রেগনেন্ট। বলে রাখা ভালো, নানু বাড়িটা কিন্তু লোকালয় থেকে একটু ভেতরেই ছিল। নানু বাড়ির পাশেই ছিল বিশাল বট গাছ সহ পুরনো মন্দির। এসব কথা বিবেচনা করে রাতে ওনারা আর বাইরে বের হওয়ার সাহস করেন নাই। সবাই দোয়া পড়তে পড়তেই রাতটা পার করে দেন। সকাল হলে মামি স্বাভাবিক হয় যখন আজান দিয়েছে ফজরের এরপরে। কিন্তু মামি অনুভব করতে পারেন তার পেটে থাকা সন্তান নড়াচড়া করছে না। তখনই মামিকে নানু ডাক্তারের কাছে নিয়ে যান। মামিকে দেখে ডাক্তার বলে, কোনো সমস্যা নেই, বাবু সুস্থ আছে আপনার পেটের মধ্যে। কিন্তু মামির মধ্যে একটা অস্থিরতা বিরাজ করতে থাকে, কারণ উনি তো তার পেটের মধ্যে থাকা সন্তানের নড়াচড়া টের পান, কিন্তু ওই সময় থেকে উনি টের পাচ্ছিলেন না। তখন এই বিষয়টা যখন বারবার মামাকে জানাচ্ছিলেন, মামা দেরি না করে দ্রুত মামিকে নিয়ে হুজুরের কাছে নিয়ে যান। হুজুর মামিকে ঝাড়ফুঁক করেন, এরপর বিদায় দিয়ে দেন। আর মামা হুজুরের কাছে জিজ্ঞেস করেন যে এর উপরে জিন আসার কারণ কি। হুজুর বলেন যে মূলত জিন আসার কারণ হচ্ছে এই পিয়াস ভাই। উনি এই পিয়াস ভাইয়ের কথা বলেছেন। ওই যে কাছে যে 2টা জিন আছে, ওই 2টা জিনকে তাড়িয়ে দিলে তারা কিছু সময়ের জন্য সরে গিয়েছিল, কিন্তু পরিপূর্ণভাবে যায় নাই। এরা এদিক ওদিক ঘোরাফেরা করে। পিয়াস ভাই বিভিন্ন তদবির ব্যবহার করছিলেন, যার কারণে দুষ্টু জিনটা স্পেশালি সে খুব একটা ক্ষতি করতে পারছিল না। চিন্তা করলো কি করা যায়। এই পিয়াস ভাইয়ের নানু বাড়িতে এসে এই মামির উপর অ্যাটাক করেছে, কারণ তাদেরকে নতুন শিকার খুঁজতে হবে। আর যেটা ভালো জিন, সে ভালো হলেও সেও ছিল নিরুপায়, কারণ তাকেও চালান করা হয়েছে। এই জন্য তাদেরকে নতুন শিকার খুঁজতেই হবে, তাদেরকে বসে থাকা চলবে না। নতুন শিকার কে হতে পারে? পিয়াস ভাইয়ের মামি অসুস্থ থাকায় তার উপর খুব সহজেই এরা ভর করতে পারে। হুজুর আরো বলে দিলেন যে রুগীর গর্ভে থাকা বাবুর ক্ষতির ওরা চেষ্টা করছে, তবে বাবুটার জন্মের সময় কিছুটা সমস্যা আসতে পারে। জন্মের সময় খুব সাবধানে থাকতে হবে, রুগীর দিকেও নজর রাখতে হবে। এছাড়া বাবু আর কোনো সমস্যা ফেস করবে না, বাবু সুস্থ আছে, নড়াচড়া শুরু করবে, আবার পরে সমস্যা নেই ইনশাল্লাহ, এরকমই হুজুর বলে দেন। তো সবকিছু ঠিকঠাকই ছিল আল্লাহর রহমতে। বাবু আবার নড়াচড়া শুরু করে পেটের মধ্যে। তখন মামি একটু আশ্বস্ত হন যে না, আলহামদুলিল্লাহ ঠিক আছে সবকিছু। তো এইভাবেই কিন্তু চলছে প্রতিনিয়ত ঘটনা, একটার পর একটা, এখান থেকে ওইখানে, ওখান থেকে ওইখানে, এইভাবে প্রতিনিয়ত ঘটনা চলমান রয়েছে। একটা বিভীষিকাময় পরিস্থিতি, এক পরিবার থেকে আরেক পরিবার, আরেক পরিবার থেকে আরেক পরিবার, মানে যেই ওই খালামণির উপকার করতে যায় সেই পরে বিপদে, মানে এমন একটা অবস্থা। এবার আসেন আবার পিয়াস ভাইয়ের ঘটনায় ফিরে যাই। ওনার অবস্থা তো আগের মতোই আছে, জিন আসা যাওয়া করছে। জিন যখন এখান থেকে কিছু সময়ের জন্য চলে যায়, গিয়ে আরেক জায়গায় অ্যাটাক করে, মানে তাদের পরিবারের সদস্যদের মধ্যেই, আত্মীয়দের মধ্যেই কারো বাড়িতে গিয়ে অ্যাটাক করে। বাড়ির অবস্থা থমথমে। আর যখন পিয়াস ভাইয়ের শরীরে জিন আসতো, তখন পিয়াস ভাইয়ের আম্মু জিনের সঙ্গে কথা বলতো। এর ভিতরে ওনাদের বাসায় কোনো হুজুর কবিরাজ কেউ আসেনি, তবে ওনার আব্বু আম্মু নিয়মিত হুজুরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, কি অবস্থা এই বিষয়ে তাকে জানাচ্ছিলেন। হুজুর কিন্তু ওই 2টো জিনের সাথে কথাও বলেছিল। একদিন হুজুর উনি পিয়াস ভাইয়ের আম্মুকে বলে দেন যে আপনি সাহস করে আবারও জিনের সঙ্গে কথা বলেন, জিনের সঙ্গে একটা চুক্তি করেন যে ওরা কিভাবে যাবে। একটা পর্যায়ে এসে নাকি ওই জিন দুটি তারা একটা চুক্তিবদ্ধ হয়। 2টি জিনের মধ্যে ভালো জিনটা শর্ত দেয় তাকে 1 কেজি 150 গ্রাম মিষ্টি, মানে ঠিক 1 কেজি 150 গ্রাম মিষ্টি এক দামে কিনে আনতে হবে। আবার দুষ্টু জিনটা সে শর্ত দেয় তাকে 3টা সিগারেট এনে দিতে হবে, অন্যথায় 1 প্লেট মানুষের রক্ত খেতে দিতে হবে, তাহলে নাকি এরা চিরদিনের জন্য চলে যাবে। এইখানে ঘটে আর একটা ঘটনা, সেটা হচ্ছে এই 2টা জিনই একটা মেয়ের নাম বলে। এই মেয়েটা আবার এই পিয়াস ভাইয়ের পরিচিত, তার নাম হচ্ছে
স্নেহা। বলে যে এই দুইটা জিনিস আনতে হবে স্নেহাকে, মানে স্নেহা এই জিনিসটা কিনে আনতে হবে। স্নেহাকে জানানো হয় বিষয়টা। স্নেহা তখন কাল বিলম্ব না করে 3টা সিগারেট আর মিষ্টি উনি কিনে নিয়ে চলে আসেন। শর্ত মোতাবেক ভালো জিনটাকে মিষ্টি খেতে দেওয়া হয়, সে মিষ্টি খায়, গপ গপ করে মিষ্টি খেয়ে ফেলে, এরপর শরীর ছেড়ে চলে যায়। চলে যাওয়ার সময় এক ধরনের একটা অনুভূতি আশেপাশে সবাই পেয়েছিল আর কি। আর যাওয়ার সময় নাকি ভালো জিনটা বলেছিল যে আমি তো চলে যাচ্ছি, তবে যে আছে ও চলে যাওয়ার সময় কিন্তু একটা কাজ করায় নিবা, সেটা হলো যে মুখে স্যান্ডেল দিয়ে 3টা চক্কর দিতে বলবা, এরপরে সে যেন যায়, তাছাড়া কিন্তু ও আবার ফেরত আসতে পারে। এই বলে নাকি চলে গিয়েছিল। ভালো জিনটা চলে যাওয়ার পর খারাপ জিনকে বলা হলো ঠিক আছে তুমি তোমার জিনিস নাও, 3টা সিগারেট খাও। 3টা সিগারেট তো আনা হয়েছে, একসঙ্গে নাকি 3টা সিগারেট ধরায়। এরপর একসঙ্গে সিগারেট টানতে থাকে, টানতে টানতে সিগারেটের আগুন একদম মানে সিগারেট একদম শেষ প্রান্তে যখন চলে আসে, আগুন তার হাতের মধ্যেও চলে আসে, তারপরও সিগারেট টেনেই যাচ্ছে, তার হাত ঝলসেও যায়, এরপরেও কিন্তু সিগারেট টেনেই যাচ্ছে। যখন আগুন পরিপূর্ণভাবে নিভে গিয়েছিল, এরপরে গিয়ে সিগারেট খাওয়া শেষ করেছিল। এরপর ওই জিনটাকে বলে যে তুমি আমাদের কাছে মাপ চেয়ে মুখে স্যান্ডেল নিয়ে 3টা চক্কর দিয়ে যাও। এ তো এটা করতে চায় না, তারপরও যেহেতু তার শর্ত মানা হয়েছে, সে মুখে স্যান্ডেল নিয়ে 3বার চক্কর দিচ্ছে। প্রতিটা চক্করে মনে হচ্ছে যে আস্তে আস্তে পিয়াস ভাইয়ের শরীর কুকড়ে যাচ্ছে, মানে একজন লম্বা মানুষ সে মুখে স্যান্ডেল নিয়ে ঘুরছে, তারপরে মনে হলো সে একটু কুজো হয়ে যাচ্ছে, আবার একটু কুজো হয়ে, এইভাবে মনে হচ্ছে তার শরীরটা একদম কুকড়ে যাচ্ছে। 3 চক্কর দেওয়ার পর এরপর পিয়াস ভাই অজ্ঞান হয়ে পড়ে যান। বাড়ির সদস্যরাও বুঝতে পারেন কোনো একটা দমকা বাতাস মনে হলো ঘর থেকে বের হয়ে চলে গেল। এরপর থেকে আল্লাহর রহমতে আস্তে আস্তে পিয়াস ভাই সুস্থ হয়ে যান। আর ওই যে খালামণি, মেজ খালামণি যিনি, উনি আল্লাহর রহমতে বিশেষ করে এই 2টা দিন চলে যাওয়ার পর থেকে, এখান থেকে চলে যাওয়ার পর থেকে উনি জিনের সমস্যা থেকে মুক্তি পেলেও ফিজিক্যালি উনি অনেক সিক হয়ে গিয়েছিলেন। উনি অনেক দিন চিকিৎসা নিয়েছিলেন, বা এখনো উনি ওইটার উপরেই আছেন আর কি। অনেকদিন বলতে খুব বেশি দিন তো আর হয় নাই, উনি এখনো চিকিৎসার উপরে আছেন, তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় রয়েছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা আপনারা একবার খেয়াল করেন যে একজন একটা কাজ করেছে, এইটার ফলাফল কত লোক ভোগ করেছে। পিয়াস ভাই একজন নিরপরাধ মানুষ, তাকে কি মারাত্মক ফলাফল ভোগ করতে হয়েছে। তিনি কবিরাজ ডেকে আনছেন এই কারণে। এরপর উনি যেখানে গিয়েছেন সেখানকার লোকজন বিপদে পড়েছে। উনি গিয়েছেন তার মায়ের বাড়িতে, মানে পিয়াস ভাইয়ের নানু বাড়িতে, সেখানে মামি বিপদে পড়েছেন। ওনার 3 সন্তান সহ পিয়াস ভাইদের বাড়িতে পিয়াস ভাইয়ের আম্মু নিয়ে আসছেন, এই পরিবার বিপদে পড়েছে, মানে যেই তাকে ডেকে নিয়ে আসছেন সেই বিপদে পড়েছে। আর উনি কিন্তু একটা ভালো উদ্দেশ্যে কাজ করতে গিয়েছেন, কিন্তু উনি নিজেও জানতেন না কি ভয়ঙ্কর বিপদে উনি পড়তে যাচ্ছেন। ওনার স্বামী যেন বিদেশ থেকে ফেরত আসে, এই জন্য উনি তদবির করতে গেছেন। প্রিয় লিসেনার্স, আমি একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে যারা প্রবাসে রয়েছেন, তাদের পরিবার যারা দেশে রয়েছেন, আপনারা কিন্তু কবিরাজ হুজুর দেখানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। কেননা এরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে ধান্দাবাজ যারা, এরা কিন্তু টার্গেটটা নেয় যে প্রবাসীদের পরিবার কখন আসবে, কারণ এদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়াটা অনেক সহজ। কারণ প্রবাসীদের পরিবার বিভিন্ন ধরনের মানসিক একটা চিন্তায় কেউ কেউ থাকেন, অনেকের হাজবেন্ড দীর্ঘদিন ধরে আসেন না, তাদেরকে ফিরে আনার জন্য তদবিরের শরণাপন্ন হন, আর তখনই ঘটে এই বিপত্তিটা। দেখুন, একজন মুসলিম নারী, তাকে একটা পিশাচের কাছে উৎসর্গ করার জন্য, মানে তার আত্মাকে উৎসর্গ করার জন্য বলা হয়েছে। উনি না বুঝে এটা করে ফেলেছেন। তা আলহামদুলিল্লাহ পরবর্তীতে উনি বুঝতে পেরেছেন, ফেরত এসেছেন, এটাই সবচেয়ে বড় কথা। তবে এইখানে একটা রহস্য রয়েই গেল, কেন ওই স্নেহা মেয়েটার নাম ওই 2টো জিন বলেছিল। পরবর্তী শিকার কি সে হবে? সে কি কোনোভাবে আক্রান্ত হবে? এখন পর্যন্ত তার বিষয়ে
তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি। তবে কেন এক্স্যাক্ট ওই মেয়েটার কথা বলা হয়েছিল, এই বিষয়টা কিন্তু একটা রহস্যই রয়ে গেল। এই ঘটনাটি উনি যার কাছ থেকে পেয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, তিনি তারই আত্মীয় হন, নাম রাসেল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনে কর্মরত রয়েছেন আর রয়েছেন কুমিল্লা ক্যান্টনমেন্টে। ঘটনাটি মূলত ওনার সাথেই ঘটেছিল। শুধু উনি না, ওনার সাথে আরো বেশ কয়েকজন বন্ধু ওই সময় ছিল যারা এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিল। ঘটনাটির সময়কাল 19শে ফেব্রুয়ারি 2004, শীতের শেষের দিকে। তবে ওই সময় মোটামুটি ভালোই শীত ছিল তখন। এলাকার 10ম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষা দেবে এমন বয়সী 14 জন পিকনিকে যাওয়ার আয়োজন করেছেন। পিকনিকের স্থান শেরপুর জেলার কর্ণঝোড়া, সীমান্তবর্তী পাহাড়ি জঙ্গলে ঘেরা মনোরম স্থান। ওনারা সবাই আগের বছর স্কুল থেকে সেখানে গিয়েছিলেন, কিন্তু শিক্ষকরা তো আসলে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেন নাই, যার কারণে ওনারা চিন্তা করেছিলেন যে পরবর্তীতে নিজেরা ওখানে আবার আসবেন। এই কারণেই মূলত এরকম একটা পরিকল্পনা হাতে নেওয়া। একা একা যাওয়ার প্ল্যান করেছেন, একা একা বলতে মানে গ্রুপ ধরে আর কি, স্কুল থেকে না। পাহাড়, জঙ্গল, সীমান্তের কাঁটাতারের বেড়া সবকিছু দেখবেন। তো এই যে 14 জন, এই 14 জনের মধ্যে এই রাসেল ভাই একজন। আর রাসেল ভাইয়ের সাথে তারই বড় ভাইয়ের ছেলে তানভীর, মনির এবং আর একজন রাসেল। এই রাসেলের বাড়ি ছিল আবার উত্তরপাড়া নামক একটা জায়গা রয়েছে, সেই উত্তরপাড়া রাসেল, মানে 2 জন রাসেল রয়েছে আর কি 14 জনের মধ্যে। ঘটনাটা মূলত এই কয়েকজনকে ঘিরেই, বাকিরা আসলে এর সাথে ওইভাবে ইনভলভ না, যার কারণে তাদের নামটা আর উনি বলেন নাই। পিকনিকের দিন ভোরবেলা মাইক্রোবাস চলে আসে ওনাদের এলাকার হাই স্কুলের সামনে। সবকিছু নিয়ে খুব সকালবেলায় ওনারা রওনা দিয়েছেন। ওনাদের সাথে 2 জনের কাছে ওই সময় মোবাইল ফোন ছিল। 2004 সালে মোবাইল ফোন কিন্তু সবার হাতে হাতে এইভাবে পৌঁছায় নাই। মোবাইল ফোন ছিল, অল্প কিছু লোকজনের হাতে মোবাইল ফোন ছিল। ওই সময় বাটন ফোনগুলো পাওয়া যেত। তো 2 জনের কাছে মোবাইল ফোন আর 2টা ক্যামেরা নিয়েছেন। ওই সময় কিন্তু এরকম ডিজিটাল ক্যামেরা এভাবে কিন্তু আসে নাই, ফিল্ম থাকতো ভেতরে, ওই ফিল্ম ক্যামেরা আর কি। তো 2টা ক্যামেরা ওনারা নিয়েছেন। সকাল 11টার দিকে ওনারা কর্ণঝোড়া স্পটে পৌঁছেছেন। সময়টা তো আসলে পিকনিকের সিজন, শীতের শেষ দিকে অনেক পর্যটকই আসছে ওখানে বেড়ানোর জন্য। শেরপুর শহর থেকে ওনারা খাবার জন্য বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে এসেছিলেন। স্পটে পৌঁছে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করে ওনারা সবাই তো বেরিয়ে পড়েছেন। আনুমানিক বেলা 1:30 বা 2টোর সময় ওনারা আবার স্পটে ফিরে এসে কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছেন। রেস্ট নেয়ার পর ওনারা 2টো গ্রুপ করেছেন, 7 জন করে। 14 জন আসছেন তো, 7 জন করে 2টো গ্রুপ করেছেন। এই 2টো গ্রুপে ওনারা বের হবেন। প্রত্যেকটা গ্রুপে ওই যে মোবাইল ফোন নিয়ে এসেছিলেন 2 জন, ওর মধ্যে থেকে একজনকে দিয়েছেন। 2 গ্রুপে 2 জন ব্যক্তি যাদের কাছে মোবাইল ফোন রয়েছে, যাতে করে এই 2 জন পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে, তাদের গ্রুপের হাল হকিকত সম্পর্কে ওনারা তথ্য আদান প্রদান করতে পারেন। আর এই যে 2 রাসেল, এই 2 রাসেল, মনির, তানভীর একই গ্রুপে ছিলেন আর কি। তো ওনাদের গ্রুপে তানভীরের কাছে মোবাইল ফোন ছিল। ওনারা পাহাড় জঙ্গল ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সীমান্তের কাঁটাতারের বেড়া দেখবেন। পিকনিক স্পটে অনেক মাইক ছিল, মাইকে বিভিন্ন ঘোষণা, দিক নির্দেশনা দেয়া হতো। ওনারা এত দূরে চলে গিয়েছেন যে মাইকের শব্দ ওনাদের কাছে আর পৌঁছাচ্ছে না। জঙ্গল ও পাহাড়ে হাঁটতে হাঁটতে ওনারা ক্লান্ত ও দুর্বল হয়ে গেছেন। এদিকে সন্ধ্যা হবে হবে এমন সময়ও চলে এসেছে। তখন ওনারা বুঝতে পারলেন যে ওনারা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন। ওনারা দিক ভুল করে সীমান্তের দিকে না গিয়ে অন্য দিকে এসে গেছেন, একদম গভীর জঙ্গলের ভেতরে। আশেপাশে অন্তত আনুমানিক 5-10 কিলোমিটারের মধ্যে কোনো বসতিই নেই। মোবাইলেও কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কারণ নেটওয়ার্কের যে টাওয়ারটা এটা ওই পিকনিক স্পটের কাছে। ওনারা এতটাই দূরে চলে এসেছেন যে ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা বাড়তে শুরু করেছে। সবাই তো শীতের পোশাক পরে এসেছেন, এমনকি পায়ে মোজাও পরা ছিল সবার। হঠাৎ
যে রাসেল ভাই উনি পাহাড়ের নিচে দূরে কয়েকজনকে দেখতে পান। ওনাদেরকে দেখে মনের মধ্যে একটু আশা জাগে যে এখান থেকে বের হওয়ার পথ নিশ্চয়ই পাওয়া যাবে। তো ওনারা সবাই একসাথে, এই 7 জন একসাথে সাহায্যের জন্য ওই ব্যক্তিদেরকে ডাকতেন। এরা যেহেতু স্থানীয় মানুষ তাই পথ দেখিয়ে দিতে পারবে, এটাই তাদের কাছে প্রত্যাশা ছিল। এই ডাক শুনে ওই লোকগুলো ওনাদের দিকে এগিয়ে আসে। স্থানীয় ওই লোকগুলোর বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হবে। এই লোকগুলো এসেই কোনো কথা না বলে ওনাদের উপরে হামলা করে। এদের 2 জনের হাতে ছিল লম্বা ধারালো ছুরির মতো অস্ত্র। এরা একে অপরের সাথে বাংলা ও হিন্দি মিশ্রিত ভাষায় কথা বলছিল। এই যে রাসেল নামে তো 2 জন, উত্তরপাড়ার যে রাসেল রয়েছে, এই রাসেলের শরীরে ছুরির আঘাত লাগে, মারাত্মক জখম হয় রাসেল। লোকগুলোর হিংস্রতা দেখে সকলে বুঝে যায় যে এরা মূলত চরমপন্থী টাইপের কেউ। এদেরকে দেখে ফেলার কারণে এরা আসলে সাহায্য না, আক্রমণ করার জন্য এসেছে, মেরে ফেলার উদ্দেশ্যে এসেছে। এদিকে তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে আসছে। ওই লোকগুলো মারার চেষ্টা করছে এদেরকে, আর এরা অসহায়ের মতো শুধু খালি হাতে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। রাসেল মাটিতে পড়ে কাতরাচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছিল ওর। বেশ কিছুটা সময় পর রাসেল নিজে থেকেই মাটিতে তো পড়ে থাকা ছিল, ওখান থেকে উঠে সবাইকে উদ্দেশ্য করে বলল যে এই তাড়াতাড়ি চল এখান থেকে, আমরা পালাই, ওরা আমাদেরকে মেরে ফেলবে। এই বলে রাসেল মাটি থেকে উঠে সবাইকে নিয়ে দৌড়াতে বললেন। এদিকে সবাই রাসেলের পিছন পিছন দৌড় দিল। ওনাদের সবার মাথায় শুধু একটাই সেন্স কাজ করছে যে এখান থেকে যে কোনো মূল্যে পালাতে হবে। ওনারা তো দৌড়াচ্ছেন আর এক একজনের নাম ধরে ডাকাডাকি করছে যাতে করে কেউ কারো কাছ থেকে আলাদা না হয়ে যায়, দলছুট হয়ে না যায়, হারিয়ে না যায়। সবাই যে কোন দিকে দৌড়ে যাচ্ছেন তার কোনো হুঁশ নাই। ওই লোকগুলো ওনাদের পিছনে দৌড়াচ্ছে। ওনারা যে কতক্ষণ এভাবে দৌড়েছেন তার ঠিক মনে নাই। একসময় স্থানীয় ওই লোকগুলো থেকে ওনারা আড়াল হয়ে যান, তবু ওনারা দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেনই। ওনারা এত ভয় পেয়েছিলেন যে পেছন দিকে আসলে তাকানোরও সাহস করেন নাই কেউ। এক পর্যায়ে একজন একজন করে 2 জন আর অন্যজন যারা ছিলেন তাদের অবশ্য সমস্যা নেই, এই যে 2 জন অজ্ঞান হয়ে পানিতে পড়ে যান। এই 2 জনের মধ্যেই যেই একটা কমন বিষয় ছিল, এই 2 জনের নামই রাসেল। একজন তো ছুরি দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছেন, আর এই রাসেল যিনি প্রচন্ড রকমের ক্লান্তি এবং পরিশ্রমের কারণে অজ্ঞান হয়ে গেছেন। 2 রাসেল তো অজ্ঞান। এখন এই 2 রাসেলের যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় যে এনারা 7 জন এক জায়গায় আছেন। একজনের শরীর থেকে স্যান্ডো গেঞ্জি খুলে এই গেঞ্জিটা দিয়ে রাসেলের ক্ষতস্থান বাঁধা হয়েছে। শরীর থেকে ভালোই রক্তক্ষরণ হয়েছে, আর এভাবে দৌড়ানোর কারণে রাসেলের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। ওনাদের সবার সাথে যে স্কুল ব্যাগ ছিল, স্কুল ব্যাগে পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। ঘুটঘুটে অন্ধকার রাত, তাই এই জঙ্গলে মোবাইল হাতে নিয়ে আসলে চলাচল করা মুশকিল হয়ে যাবে, কারণ যদি আরো কোনো খারাপ লোকজন এখানে থাকে এবং তাদেরকে দেখে ফেলে তাহলে তো আরো বিপদ হয়ে যাবে। যদি কেউ তাদেরকে শনাক্ত করে ফেলে, বিশেষ করে ওই দলটা যদি শনাক্ত করে ফেলে, এখন ওই দলের আসলে কি উদ্দেশ্য ছিল, কেন তারা হঠাৎ করে এভাবে আক্রমণাত্মক হলো, এতটুকু তো ওই সময় বোঝা যায়নি। নিশ্চয়ই তারা এমন কোনো কাজ করছিল যেটা ওরা দেখে ফেলেছে, যেটা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, এই জন্য হয়তো বা তাদের উপর আক্রমণ করেছিল। হতেও পারে এরকম, ওরা হয়তো বা তাদেরকে খুঁজে চলছে, এমনটাও তো হতে পারে। তাই মোবাইল ফোন তো জ্বালানো যাবে না। এই চিন্তা করে তানভীরকে, মানে যার কাছে মোবাইল ছিল, তাকে বলা হলো তুমি মোবাইলটা ভাইব্রেশন মোডে রাখো এবং জ্যাকেটের চেইন খুলে বুকের ভিতরে রাখো। তো ওনারা একটু জিরিয়ে নিয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে। সবাই বুঝতে পারেন কেউ পায়ে ব্যথা পেয়েছে, কারো পা মচকে গেছে, কারো হাতে পায়ে বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে গেছে, কারণ দৌড়ানোর সময় বিভিন্ন জায়গায় তো আঘাত লেগেছে। এই কারণেই সবাই কোনো না কোনোভাবে আহত হয়েছে আর কি। সবারই মোটামুটি পায়ে সমস্যা কমন ছিল। তানভীর একটু পর পর জ্যাকেটের চেইন খুলে মোবাইলের নেটওয়ার্কটা চেক করছে যে মোবাইলের আসলে নেটওয়ার্ক আছে কিনা। এদিকে রাত হয়েছে, শীতের তীব্রতা বেড়ে গেছে,
শরীরে নানা স্থানে ব্যথা, আর শীতকালে ব্যথা লাগলে তো সেটা আরো বেশি অনুভূত হয়। ওনাদের হাঁটতেও খুব কষ্ট হচ্ছে, আর হেঁটে আসলে যাবেন কোন দিকে চেনেন না তো। দিনের বেলাতেই পথ হারিয়ে ফেলেছেন, এখন রাতের বেলা কিভাবে কোন দিকে হাঁটবেন? হাঁটতেও তো ওনাদের খুব কষ্ট হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্ধকারে এইভাবে আর না ঘুরে এক জায়গায় কাটাতে হবে। পাহাড়ি জঙ্গল, সাপ টাপ সহ তো আরো নানান ধরনের জন্তু জানোয়ারের ভয় আছে। তো ওনারা এমন একটা স্থানে আছেন, সেখানে সামনে একটা বেশ উঁচু পাহাড় রয়েছে। ওনারা সারাদিন যত পাহাড় দেখেছেন এবং ঘুরেছেন, এইটা মনে হলো যে ওনাদের দেখা সবচেয়ে উঁচু পাহাড়। আর বিশেষত্ব হচ্ছে যে এই পাহাড়ে কোনো গাছ বা জঙ্গল নাকি ছিল না। এই পাহাড়ের বিশেষত্ব এইটা। অন্য পাহাড়গুলোতে আছে গাছ জঙ্গল আছে, কিন্তু এই পাহাড়ে কোনো গাছ এবং জঙ্গল নাই। পাহাড়ের উপর উঠলে দূরে কোনো বসতবাড়ি হয়তো বা যদি থাকে তাহলে আলো দেখা যাবে, এই ভেবে ওনারা অনেক কষ্ট করে ওই পাহাড়টাতে উঠেছেন। কিন্তু চারদিকে অন্ধকার আর কুয়াশা ছাড়া কিছুই দেখতে ওনারা পেলেন না। পাহাড়ের উপরের অংশটা একদম সমতল ছিল। যেহেতু এখানে কোনো জঙ্গল বা গাছপালা নাই, সুতরাং এখানে রাতে থাকাটা নিরাপদ হবে, এই চিন্তাই ওনারা করেছিলেন। চারপাশটা দেখার পর ওনারা একটু দূরে একটা গাছ দেখতে পান এবং সবাই গাছের কাছে গিয়েছেন। এমনিতে মনে করছেন কোনো গাছপালা নাই, তবে একটা গাছ ওনাদের দৃষ্টিগোচর হয়, যার কারণে ওই দিকটাতে ওনারা যান। অন্ধকারে এটাতে আসলে কি গাছ এটা চিনতে পারেন না ওনারা কেউই। বেশ মোটা এবং ছাতার মতো ছড়িয়ে আছে বিশাল একটা গাছ। গাছটা অনেকটা আম গাছের মতো হবে এমনটাই জানিয়েছেন। গাছের যে কাণ্ডগুলো আছে মানে ডালগুলো আছে, এগুলো বেশ নিচুতে থাকায় ওনারা গাছের কাণ্ডের উপর উঠে বসে এক একজন এক এক জায়গায় করে নিয়েছেন আর কি, মানে গাছের ডালে উঠে এক একজন এক এক জায়গায় বসেছেন, এরকম একটা পজিশন নিয়েছেন। তানভীর মোবাইলে দেখে রাত 11টা বাজে। গাছের এক একটা ডাল ছিল মোটামুটি এক একটা গাছের মতো বড়, মানে গাছ যেরকম লম্বা হয় বড় হয়, গাছ যেরকম মোটা হয়, ওই এক একটা ডালই ওই রকম টাইপের আর কি। তবে এই ডালগুলো অনেক নিচু নিচু ছিল। গাছটা মোটা ছিল কিন্তু ডালগুলো নিচু ছিল। অনেক সময় দেখা যায় না যে ডালগুলো গাছের একদম বেসমেন্ট থেকে, মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে অনেক উপরে থাকে, ওইখানে কিন্তু এরকমটা ছিল না, মানে গাছটা এমন ছিল। তো বেশ আরাম করেই বসেছেন গাছের উপরে, হেলান দেয়া বা এমনকি শোয়ার জন্য কিন্তু ওই ডালের উপর পর্যাপ্ত জায়গা ছিল। ওনারা মাথার নিচে যেই স্কুল ব্যাগ ছিল বালিশের মতো করে দিয়ে পরস্পর একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছেন। ক্লান্ত আর অসুস্থ শরীর থাকায় সবাই অল্পক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। গভীর রাতে ওনাদের সাথে থাকা মনির নামে একজনের ঘুম ভেঙে যায়। মাথা তুলে মনির খেয়াল করে যে সবাই ঘুমাচ্ছে, তো মনির শুয়ে আছে, তার চোখে ঘুম আসবে আসবে ভাব। এমন সময় মনির জঙ্গলের একদিকে আলোর মতো কিছু একটা দেখতে পায়। মনির উঠে বসে পড়ে। তারা যেহেতু সবচেয়ে উঁচু পাহাড়ে উঠেছে, আবার গাছের উপরে, তাই সেখান থেকে নিচের সবকিছু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। মনির দূরে জঙ্গলের মধ্যে মনে হচ্ছে আলো দেখার একটা আভাস পাচ্ছে, আলো জাতীয় কিছু একটা মনে হয় দেখছে আর কি। ওই রেডিয়াম যুক্ত যেই তসবি রয়েছে আর কি, অনেক সময় আমরা দেখি না তসবি জ্বলে, লাইটের কাছাকাছি থাকলে যদি হঠাৎ করে অন্ধকার হয়ে যায় তখন আমরা তসবিগুলো জ্বলা দেখি, একটু জ্বলে আছে, এর মধ্যে রেডিয়াম ধাতু আছে আর কি, এই জন্য জ্বলে। মনে হচ্ছে ওই রকম টাইপের কিছু জিনিস, একটা না অনেকগুলা, এদিকে এগিয়ে আসছে। মনির কৌতূহলী হয়ে একে একে সবাইকে ডেকে তোলে এবং ওই আলোর দিকে তাকাতে বলে। তো ওনারা সবাই প্রথমে মনে করেছেন যে ওনাদেরকে খোঁজার জন্য মনে হয় বাকি বন্ধুরা লোকজন নিয়ে বের হয়েছে, তাই আগ্রহ নিয়ে আলোর দিকে তাকিয়ে আছেন। 4 থেকে 5 মিনিটের মধ্যে ওনারা বুঝতে পারেন যে ওনারা যে আলোটা দেখেছেন বা যেটাকে আসলে আলো মনে করেছেন, এটা আসলে কোনো আলো না। ধবধবে সাদা পোশাক পরা অনেকগুলো মানুষ, অন্তত 150 থেকে 200 মানুষের মতো হবে। সকলের পোশাক থেকে এক ধরনের আলো নির্গত হচ্ছে, কিন্তু সেই আলোতে চারপাশ আলোকিত হচ্ছে না, ঠিক রেডিয়াম তসবির মতো। এগুলো আলোকিত এটা বোঝা যায়, কিন্তু ওই আলো থেকে আশেপাশে ওভাবে কিন্তু আলোকিত হয় না। তো এমনটাই মনে হচ্ছে। ওরা সবাই মনে হচ্ছে ঠিক ওনাদের দিকে এগিয়ে আসছে।
আরো বেশ কিছুটা এগিয়ে আসার পর ওনারা বুঝতে পারলেন যে এরা কেউই মানুষ না, কারণ এরা মানুষ হতেই পারে না। এদের উচ্চতা সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ হবে। জঙ্গলের মধ্যে নির্জনে ওনারা একা একা তো আছেন, তারপর সবাই আহত কম বেশি। এর মধ্যে রাসেলের অবস্থা তো বেশি খারাপ। ওনার অত্যন্ত ভয় পেয়ে সকলেই বাকশক্তি বন্ধ হওয়ার মতো হয়ে গেছে সবার। ওনাদের পালানোরও কোনো পথ নাই, এমনকি এইখানে আল্লাহ ছাড়া ওনাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। মনির হঠাৎ করে বলে উঠল, সবাই গাছের আরো উপরে উঠে যাও, এত নিচে থাকা যাবে না, এত নিচে থাকলে ওরা দেখে ফেলবে, আমরা আরো উপরে উঠে যাই। ওনারা গাছের আরো উপরে উঠে সবাই কাছাকাছি বসে আছেন। মনির আবার সবাইকে সতর্ক করে দিলেন, খবরদার ফিস ফিস করে কোনো কথা বলা যাবে না, আর বেশি ভয় লাগলে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। এদিকে এই লোকগুলো প্রায় গাছের কাছাকাছি চলে এসেছে। এবার ওনারা সবাই একটা বিষয় খেয়াল করলেন গাছের উপর থেকে, যে এই লোকগুলোর মধ্যে 4 জন একটা খাটিয়া ধরে নিয়ে আসছে, আর বাকিরা সবাই পেছনে কাতার করে হেঁটে আসছে, ঠিক সেনাবাহিনীর কুচকাওয়াজের মতো শৃঙ্খলাবদ্ধভাবে। খাটিয়া কাঠের তৈরি ছিল নাকি ধাতব কোনো জিনিসের তৈরি ছিল, এটা অবশ্য রাসেল ভাই বলতে পারেন নাই। তবে উনি বলেছেন যে ওনার জীবনে এত সুন্দর নকশা এবং কারুকার্যের আসবাবপত্র উনি আগে কখনোই দেখেন নাই। খাটিয়া নিয়ে ওই গাছের ঠিক নিচ দিয়েই এই লোকগুলো এগিয়ে একটা জায়গায় গিয়ে থামলো। গাছ থেকে প্রায় 100 থেকে 150 মিটার দূরে হবে এমন জায়গায় থামলো। রাতে অন্ধকার থাকতে থাকতে ততক্ষণে আসলে মানে অন্ধকার অনেক সময় থাকলে হয় কি, যে অন্ধকারটা চোখ অনেক সময় সয়ে যায়, তখন মোটামুটি আশেপাশে দেখা যায় আর কি। তো ওই অবস্থা হয়েছে যে অন্ধকারে থাকতে থাকতে চোখটা অন্ধকারে অনেকটাই মানিয়ে নিয়েছে আর কি সবার। ওনারা মোটামুটি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। ওনারা কেউই কিন্তু এই লোকগুলোর মুখমণ্ডল দেখতে পান নাই। সবার আকৃতি, উচ্চতা, এমনকি পোশাকের রং সবকিছু একই রকমের ছিল। তবে এই যে কাতারবদ্ধভাবে তারা এগিয়ে আসছিলেন, এনাদের সবার সামনে কিছু অবয়বের পোশাক বেশ রাজকীয় ছিল, যেগুলো অন্যদের থেকে আলাদা ছিল। একজনের না, কিছু এই 5-7 জনের হবে এরকম আর কি। খাটিয়াটা কাঁধ থেকে নামানো হলো। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যে রাসেল ভাইয়েরা যারা গাছের উপর বসে আছেন, ওনারা সেখানে খনন করে একটি কবর দেখতে পেলেন। খাটিয়ার কাছেই সদ্য খনন করা একটি কবর, অথচ একটু আগে সেখানে কোনো কবর ছিল না। ওনারা যখন ওই গাছের উপর উঠেছিলেন ওই সময় কিন্তু ওইখানে কোনো গর্ত বা কবর দেখেন নাই, কারণ ওই দিকটা তো ওনারা হাঁটাহাঁটি করেছেন, একবারই তো গাছের উপর ওঠেন নাই। কিন্তু কবর তো খোঁড়া ওনারা দেখেন নাই। যাই হোক, থাকতেও পারে, হয়তো ওনারা খেয়াল করেন নাই অন্ধকারের মধ্যে। ওনারা কিন্তু গাছের উপর বসে প্রচন্ড রকমের ভয় পাচ্ছিলেন। 2 হাত দিয়ে গাছের ডাল একদম জড়িয়ে ধরে রেখেছেন। ভয়ে যদি আবার পড়ে যান ডাল থেকে, তখন তো আরেক বিপদ হবে। পড়ে তো ব্যথা পাবেনি, সেই সাথে এই লোকগুলোর মুখোমুখি হতে হবে। তখন অবস্থাটা কেমন হবে? ওনারা সবাই এত ভয় পাচ্ছিলেন যে নিজেদের হার্টবিট নিজেরাই শুনতে পাচ্ছিলেন। কারো মুখ থেকে একটা আওয়াজ যদি বের হয়, এমনকি কেউ যদি হাঁচি দেয়, কাশি দেয়, তখনও বিপদ হবে। সবাই তো মনে মনে আল্লাহর নাম স্মরণ করছেন। অবশেষে নীরবতার অবসান হলো। সামনের কাতারের অবয়বগুলো খাটিয়ার কাছে এসে সবার উদ্দেশ্যে কথা বলছে। তারা তো আসলে কি বলছে ওইটা ওইভাবে বোঝা যাচ্ছে না। কোন ভাষায় বলছে এটাও বোঝা যাচ্ছে না। বাংলা ভাষায় হতে পারে বা অন্য কোনো ভাষায় হতে পারে। মানুষ মারা গেলে জানাজার আগে আত্মীয় স্বজন যেভাবে উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে কথা বলে, ঠিক সেভাবে ওই অবয়বগুলো কথা বলছে। ওনারা ওনাদের কাছ থেকে কথাবার্তা শুনতে পাচ্ছেন, এতটুকুই আর কি, তাছাড়া কিছু না। পেছনের কাতারে থাকা অবয়বগুলো কথা শুনছে। তখন রাজকীয় পোশাকের মতো যেই অবয়বগুলো আসলে পড়েছিল আর কি, এদের মধ্যে একজন নির্দিষ্ট একটা অবয়বকে দেখিয়ে সকলের উদ্দেশ্যে কিছু একটা বলল, অনেকটা পরিচয় করিয়ে দেওয়ার মতো। তারা ওই অবয়বকে একটি মুকুট পরিধান করিয়ে দেয় এবং ওই মুকুটধারী অবয়ব জানাজার ইমামতি করেন। ঠিক মানুষের জানাজার মতো ছিল তাদের জানাজা। জানাজা করে দাফনের কাজ শেষ করে মোনাজাত করা হলো। মোনাজাত শেষে সকলে পূর্বের মতো শৃঙ্খলাবদ্ধ হয়ে চলেও গেল।
তবে তারা যাওয়ার সময় মনে হলো একটু ভিন্ন পথে গিয়েছে। আমরা ঈদের নামাজ পড়ার সময় যেমন এক পথে যাই, ফেরার সময় আরেক পথে আসি, ঠিক ব্যাপারটা এরকম ছিল। অবয়বগুলো ওনাদের থেকে 100 কি 150 মিটার দূরে ছিল। তাদের শরীরের সুগন্ধি ওনাদের নাকে ভেসে এসেছে। এত মন মাতানো সুগন্ধির যেই একটা সুবাস ইতোপূর্বে ওনারা কেউই পান নাই, এমনকি এখনো সেই সুগন্ধির মতো সুগন্ধি ওনারা পান নাই। ওনারা তো নিঃশব্দে গাছে বসে আছেন। অবয়বগুলো অনেক দূরে চলে গেলেও কিন্তু ওনারা গাছ থেকে আলো দেখতে পাচ্ছিলেন। ওনারা অসহায়ের মতো গাছেই বসে আছেন, কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছিলেন না। সকাল হলে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এই আশায় গাছে বসে আছেন। জঙ্গলে এক ধরনের ভয় ছিল, এবার জঙ্গলবিহীন পাহাড়ের উপর এসে এখন ভিন্ন ধরনের ভয় ওনারা পাচ্ছেন। ওই সময় তানভীর ফিসফিস করে বলে, সবাই আস্তে আস্তে আমরা আগের জায়গায় এখন নামি। হ্যাঁ, তো ওনারা আগের জায়গায় যে নামবেন, কুয়াশায় কিন্তু বিভিন্ন জায়গা ভিজে গেছে। ওই পাতার উপর কুয়াশা পড়েছে, পাতার থেকে ওই কুয়াশা পানি হয়ে ডালগুলোতে পড়েছে। এই ডালগুলো কিন্তু ভিজে কিন্তু পিচ্ছিল হয়ে গেছে। তাই ওনাদেরকে কিন্তু খুব দেখে শুনে নিচের দিকে নামতে হবে, আর শুকনো ডালগুলো খুঁজে নামতে হবে যেখানে পানি কম পড়েছে, অর্থাৎ কুয়াশার পানি কম পড়েছে। এদিকে ব্যথা ঠান্ডায় শরীরটা একদম অবশ হয়ে গেছে। অনেক কষ্ট করে ওনারা মোটামুটি একটা জায়গায় নেমে এসেছেন। কিন্তু নেমে আসার পর একটা অদ্ভুত বিষয় খেয়াল করলেন যে যেখানে কবর দেয়া হয়েছে সেখানে তো কোনো চিহ্ন থাকার কথা। অন্ধকারের মধ্যে সেখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না। মনে হচ্ছে ওই জায়গাটা একদম সমান, ওই জায়গায় কিছুটা ঘাস যে আছে সেটাও বোঝা যাচ্ছে, মানে ওখানে কিছুই নাই, ওটা একদম স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? একটা কবর থাকলে তো সেখানে চিহ্ন থাকবে, কিন্তু সেখানে কিছুই নাই। এটা তো স্বপ্ন না, একজন স্বপ্ন দেখতে পারে, কিন্তু এখানে সবাই 7 জনে কি স্বপ্ন দেখেছে? তা তো না। ওনারা বুঝেই নিলেন যে এটা আসলে জিনেদেরই কাজ, আর যার কবর হয়েছে সেও জিন জাতিরই একজন সদস্য। এর মধ্যে ওনারা জঙ্গলে পাখির কিচিরমিচির হচ্ছে এমন শব্দ শুনতে পান। এদিকে সকালের আলো ফুটতে ওনারা দেখছেন। লোকালয় থেকে অনেক দূরে ছিলেন তো, তাই ফজরের আজান শুনতে পান নাই। যখন সকাল হচ্ছে তখন বুঝতে পেরেছেন যে আসলে সকাল হয়ে গেছে। তবু ওনারা গাছ থেকে নামার সাহস পাচ্ছেন না। সূর্য ওঠার পর সাহস নিয়ে ওনারা গাছ থেকে নামেন। দ্রুত পাহাড় থেকে নেমে অনেকটা এগিয়ে গিয়ে তারপর থেমেছেন। হাঁটা তো দূরের কথা, ওনারা কেউ মাটিতে পাই ফেলতে পারছিলেন না ব্যথায়। একটু বিশ্রাম নেন, এরপর আবার একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। এভাবে ওনারা আগাচ্ছিলেন। কিন্তু এক জায়গায় বসে থাকাটাও তো ওনাদের জন্য আসলে নিরাপদ না। এদিকে ওনাদের ব্যাগে থাকা পানির বোতলের পানিও শেষ হয়ে গেছে। এদিকে ওই যে রাসেল যিনি আহত হয়েছেন তার অবস্থা তো খুবই শোচনীয়। দুপুরের দিকে কয়েকজন বিডিআর সদস্য, তৎকালীন বিডিআর, আজকের বিজিবি বিডিআর সদস্য ওনাদেরকে খুঁজে পান এবং ওনাদের সাথে থাকা ওয়্যারলেস সেট দিয়ে ওনাদের ক্যাম্পে সংবাদ দেন। পরবর্তীতে বেশ কিছু স্ট্রেচার নিয়ে আসে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়। আর নিয়ে যাওয়ার সময় কিন্তু বেশ বিপত্তি সহ্য করতে হয়েছিল বিডিআর সদস্যদেরকে, কারণ ওই সময়ে নিয়ে যাওয়ার জন্য ওই রাস্তায় আসলে কোনো যানবাহন চালানোর মতো অবস্থা ছিল না। মাঝে একটা জায়গায় ঘোড়ার গাড়ি আনতে হয়েছিল যেখানে মোটামুটি একটু চলাফেরা করা যায় আর কি। আর ওই পর্যন্ত বিডিআর সদস্যরা ওনারা স্ট্রেচার ধরে নিজেরা অনেক কষ্ট করে ওনাদেরকে নিয়ে আসছিলেন, কারণ এই 7 জনের আসলে হাঁটার মতো অবস্থা ছিল না। দীর্ঘ পথ বিডিআর সদস্যরা স্ট্রেচারে করে তাদেরকে নিয়ে আসছেন এবং একটা পর্যায়ে ঘোড়ার গাড়িতে তুলতে হয়েছিল। এরপর গিয়ে ওনারা বিডিআর ক্যাম্পে পৌঁছান। বিডিআর ক্যাম্পে পৌঁছানোর পর বাকি বন্ধুদেরকে ওনারা দেখতে পান। মূলত ওনার বাকি বন্ধুরা সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ খবর না পেয়ে তারা কিন্তু বাড়িতে ফিরে যায় নাই। বিডিআর ক্যাম্পে গিয়ে তাদেরকে এই বিষয়টা বলে এবং তাদের কাছে সহযোগিতা কামনা করে। তখন যিনি ক্যাম্প ইনচার্জ ছিলেন তিনি বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখেন এবং
ওই দলে যে 7 জন ছিল, মানে যেই 7 জন আসলে ওই পিকনিক স্পটের আশেপাশেই ছিল, তারা হারায় নাই। এই 7 জনকে ওই রাতে ক্যাম্পে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। আর ওনারা বলেন যে যে টহল টিমগুলো আছেন দূরে দূরে তাদেরকে ওনারা বিষয়টা জানাবেন, আর সকাল হলে রেস্কিউ অপারেশন করতে হবে। এখন রাতের বেলা রেস্কিউ অপারেশন করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তারপরেও যারা পেট্রোল ডিউটিতে আছেন তাদেরকে ওনারা বিষয়টা জানিয়ে দিচ্ছেন, তারা পেলেই ওয়াকিটকির মাধ্যমে জানাবেন। তো তারা ওই রকম ব্যবস্থা করেছিলেন। এদিকে এনাদের ফিরতে দেরি দেখে, মানে যারা এই পিকনিকে এসেছিলেন বাড়ি থেকে, তারাও তো ব্যতিব্যস্ত হয়ে গেছে, কি হইলো। একজনের কাছে তো ফোন ছিল, তানভীরের কাছে যে ফোন ছিল তার ফোনে তো নেটওয়ার্ক ছিল না, অন্যজনের কাছে যে ফোন ছিল তার কাছে যখন ফোন করেছে তখন ওনারা তো জানাইছেন যে ঘটনাটা কি হয়েছে। এদিকে পরিবারের সদস্যরা তো চলে আসছেন সকালবেলা শেরপুরের এই ক্যাম্পের এদিকে। ক্যাম্পে যখন 14 জনই উপস্থিত হয়, এর মধ্যে 7 জনের অবস্থা তো খারাপ, তার মধ্যে রাসেলের অবস্থা তো গুরুতর, তখন শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্প থেকে পাঠানো হয়। ওনারা হসপিটাল থেকে একদিন পর রিলিজ পান। আত্মীয় স্বজনরাই মূলত জোর করে ওখান থেকে নিয়ে যেতে চাচ্ছেন, কারণ আসলে শেরপুরে থাকার মতো অবস্থা তো অনেকের ছিল না, নিজ এলাকায় নিয়ে গেলে হয়তো বা ট্রিটমেন্টটা ভালো হবে, এই জন্যই। তো এরপর আত্মীয় স্বজনদের কাছে সবাইকে হস্তান্তর করে বিডিআর সদস্যরা। এরপর ওনারা তো ময়মনসিংহ চলে আসেন। রাসেল বেশ কিছুদিন হসপিটালে ভর্তি ছিলেন, সেখানে তার ট্রিটমেন্ট করা হয়েছে। আর অন্যদের আঘাত তেমন কোনো গুরুতর আসলে ছিল না। ম্যাক্সিমাম সদস্য যারা ছিলেন এই 7 জনের মধ্যে রাসেল ছাড়া, রাসেল তো 2 রাসেল, মানে যিনি আহত হয়েছেন ওই রাসেল ছাড়া সবাই মূলত ব্যথা এবং জ্বরে ভুগেছিলেন বেশ অনেকদিন। এছাড়া আল্লাহর রহমতে অন্য কোনো সমস্যা হয়নি। এরপর থেকে অনেকদিন পর্যন্ত ওনারা রাতে একা বেরই হন নাই, এমনকি বিছানায় রাতে একা ওনারা ঘুমাতেও যান নাই, এতটা ভয় পেয়েছেন। কারণ আসলে সবাই তো এসএসসি পরীক্ষা দিবেন, বয়স তো বেশি হয় নাই ওই সময়। সবাইকে স্থানীয় কবিরাজের কাছেও নেওয়া হয়েছিল। ওই কবিরাজ এমন একটা বিস্ময়কর তথ্য বলেছিলেন যেটা শুনে সবাই খুব অবাক হয়েছিল। কেননা ওই কবিরাজ তার অনুগত জিনদের মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন ওই যে পাহাড়টা, যেই পাহাড়ে আসলে ওরকম কোনো গাছপালা নাই, জঙ্গল নাই, ওই পাহাড়টা মূলত জিনেদের একটা কবরস্থান। ওই সময়ে একটা জিনকে দাফন করা হয় সেখানে, আর এই 7 জন আবার ওই গাছের উপরে তখন ছিল। জিনেরা ওই সময় টের পায় নাই যে এই 7 জন গাছের উপর ছিল। যদি টের পেত তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। তবে ওই সময়ে জিনেরা যদি টেরও পেত, কতটুকু ক্ষতি করত এটা বলা মুশকিল। তবে কবিরাজ বলেছিলেন যে ক্ষতি করতে পারত, কারণ জানাজার সময় হঠাৎ করে কোনো মানুষ যদি সেখানে চলে আসে তারা অত্যন্ত বিরক্ত হয়। প্রিয় লিসেনার্স, খুলনার ক্রিসেন্ট জুট মিল এটা অনেকদিন ধরেই বন্ধ হয়ে আছে। তবে জুট মিলের বিভিন্ন যন্ত্রাংশ থেকে শুরু করে নিয়ে বেশ কিছু স্থাপনা যেন এখনো ব্যবহার উপযোগী থাকে বা নষ্ট না হয়ে যায়, চুরি না হয়ে যায়, এই জন্য বেশ কিছু স্টাফ, সিকিউরিটি গার্ড সেখানে দায়িত্ব পালন করছেন। আমরা যখন খুলনা ট্যুরে গিয়েছিলাম, খুলনা ফ্যান মিটের জন্য যখন আমরা খুলনায় যাই, তখন এই ক্রিসেন্ট জুট মিলে আমরা ঢুকেছিলাম। ঢোকার পর বিভিন্ন জায়গা আমরা দেখেছি। এর মধ্যে একটি জায়গা সম্পর্কে আগে থেকেই আমাদের মডারেটর রাকিব আমাকে অবহিত করেছিলেন। সেই রাস্তা দিয়ে হাঁটলাম, যে রাস্তায় সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। এরপর আরো বেশ খানিকটা এগিয়ে চলে যাই ভৈরব নদীর একদম তীরে। সেখানে যাওয়ার পর একটি বিশাল ক্রেন দেখেছিলাম। সেই ক্রেন রিলেটেড ঘটনাও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুলনা স্পেশাল এপিসোডে। আর ওইটাতে বা ওইটার পাশে ড্রেন রয়েছে, এই ড্রেন সম্পর্কিত ঘটনাও কিন্তু আমরা খুলনা স্পেশাল এপিসোডে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যে রাস্তায় ঘটনাটি ঘটেছিল, ওই রাস্তা দিয়ে চলার সময় আশেপাশে থাকা গাছগুলোর উপর দিকে আমি তাকাচ্ছিলাম এবং দেখলাম আসলেই যেখানে ঘটনাটি ঘটে সেই জায়গার সাথে ঘটনাটির অদ্ভুত রকমের মিল রয়েছে। ওখানে থাকা বিভিন্ন স্থাপনাগুলো
এতটাই পুরনো বলে মনে হচ্ছে, আর অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে তো, মানুষজনের চলাচল কম। সন্ধ্যার পর জায়গাটা যে কতটা গা ছমছমে হয়ে ওঠে সেটা ওখানে যারা থাকে তারাই ভালো করে বুঝতে পারবেন। আর দিনের বেলা কেউ যদি ঘুরে আসেন বা সন্ধ্যার পর যদি ওখানে ঘুরে আসেন তাহলে তারা বুঝতে পারবেন। সেখানে সবার প্রবেশের অনুমতি নাই, প্রবেশ করার জন্য আলাদা অনুমতি নিয়ে ঢুকতে হয় আর কি। আমরা সেটাই করেছিলাম। তো ঘটনাটি যেটা ঘটেছিল সেটা হচ্ছে, একজন ভাইয়ের সাথে, যার নামটা আমরা সঙ্গত কারণে বলছি না, উনি একটা সময় ন্যাশনাল অ্যাথলেট হিসেবে খেলাধুলা করতেন। আর বিজেএমসির অধীনে যে সমস্ত খেলোয়াড়রা ছিলেন উনি তাদেরই একজন ব্যক্তি ছিলেন। উনি দেশের হয়ে দেশের বাইরেও খেলাধুলা করতে গিয়েছেন। তার নামটা প্রকাশের অনুমতি নাই, যার কারণে আমরা সেটা বলতে পারছি না। তো উনি যখন বিজেএমসির হয়ে খেলাধুলা করতেন, এই ক্রিসেন্ট যে জুট মিল, এই জুট মিলে উনি ওনার টিম সহ বেশ কিছুদিন ছিলেন। সেখানে খেলাধুলা করতে হবে আর কি, বেশ কিছু কাজ ছিল খেলা সংক্রান্ত। তো এই ক্রিসেন্ট জুট মিলের যেই জায়গাটাতে ওনাদেরকে থাকতে দেওয়া হয়েছিল, এই জায়গাটা একদম ভৈরব নদীর পাশে, একতলা বিশিষ্ট একটি ভবন। সেখানে ওনারা থাকতেন। তার থেকে বেশ কিছুটা দূরে আর একটা একতলা বিশিষ্ট ভবন ছিল। সেখানে যে সমস্ত নারী খেলোয়াড় বা মেয়ে খেলোয়াড়রা ছিলেন তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। আমরা যে ভিডিওটা পাবলিশ করেছিলাম আমাদের পেজে, সেখানে একটা বড় মাঠ আপনারা দেখেছেন। এই মাঠে এই খেলোয়াড়রা প্র্যাকটিস করতো সকালে, দুপুরে, বিকালে, মানে যখন তাদের সুবিধা বা যেই রুটিনটা ছিল আর কি, সেই অনুযায়ী তারা প্র্যাকটিস করতেন। আর পার্শ্ববর্তী যে গাছগুলো রয়েছে, এই গাছে কিন্তু সাদা বক, তারপর পানকৌড়ি যেগুলো কালো রঙের, এরা কিন্তু বাসা বাঁধে এবং এখনো কিন্তু অনেক বাসা রয়েছে সেখানে। এই বাসাগুলোতে এই সাদা বক, তারপর পানকৌড়িগুলো অনেকদিন ধরেই এখানে তারা বসবাস করছে, বংশ পরম্পরায় থাকছে। তারা ডিম পাড়ে, বাচ্চা উঠায়, বাচ্চাগুলো উড়ে চলে যায়। এভাবেই কিন্তু বহু বছর ধরেই এই প্রক্রিয়াটা চলে আসছে। ওখানে হয় কি, যদি অনেক ঝড়ো বাতাস হয় তখন এই বাসাগুলো থেকে বাচ্চা নিচে পড়ে যায়। অনেকেই আবার এই বাচ্চাগুলো কুড়িয়ে নিয়ে যায়, কারণ বকের বাচ্চা বা পানকৌড়ির বাচ্চা একবার যখন নিচে পড়ে যায়, নিচে পড়ে গেলে কিন্তু মারাত্মক আহত হয়ে যায়, পড়েই অনেকে মারা যায়। আর যেগুলো বেঁচে থাকে একদম বিকলাঙ্গ হয়ে যায়, তখন লোকজন এগুলোকে নিয়ে খেয়ে ফেলে, জবাই করে রান্না করে খেয়ে ফেলে। কারণ ওইটাকে আর আসলে ওইভাবে সুস্থ করার কোনো উপায় থাকে না। যখন ওই ভাইয়েরা ওখানে প্র্যাকটিস করতেন, তারাও শুনেছিলেন যে এখানে বাতাস টাতাস হলে এরকম বকের বাচ্চা নিচে পড়ে, এগুলো কুড়িয়ে আনা যায়, এগুলো রান্না করে খাওয়া দাওয়া করা যায় আর কি। ওনারা এক রাতে শুয়ে আছেন, হঠাৎ করে দুইজন, মানে ওনাদের এই টিমের মধ্যে দুইজন ছিলেন, যে আমরা যে ভাইয়ের কথা বলছি ওই ভাই সহ আর কি আরো একজন, ওনারা ফিল করলেন যে বাইরে অনেক ঝড়ো বাতাস হচ্ছে। তখন এই দুইজন একজন আরেকজনকে ডাকছে, এই চল আমরা বাইরে যাই, বাইরে বকের বাচ্চা তুলে নিয়ে আসি। আর সবাইরে ডাকার দরকার নেই, কারণ বাচ্চা এই একটা, দুইটা, তিনটা, চারটা পড়বে, এত লোক গেলে তো আমরা ভাগেই পাবো না। চল আমরা যাই, দুটা বালতি নিয়ে যাই। ছোট ছোট দুটো বালতি নিয়ে গেছেন, ঝুড়ি তো ছিল না, ওই ওয়াশরুম থেকে ছোট ছোট দুটো বালতি নিয়ে ওনারা রওনা দিয়েছেন। হাতে কিন্তু তখন ওনাদের লাইট ছিল না। দ্রুত ওনারা বের হয়েছেন। ওনারা দেখলেন যে বাইরে বাতাস হচ্ছে। ওরা দৌড়ে ওই রাস্তাটার কাছে আসলেন, যে রাস্তার দুই পাশে গাছগুলোতে এই বক এবং পানকৌড়ির বাসা ছিল। ওনারা যখন এসেছেন তখন দেখলেন যে অসংখ্য বকের বাচ্চা নিচে পড়ে মনে হচ্ছে কিলবিল করছে, এমন একটা অবস্থা। অসংখ্য, মানে হাজার হাজার, এত বকের বাচ্চা নিচে পড়ে আছে। এটা দেখে তো ওনারা বেশ অবাক এবং খুশিও হয়েছেন এবং চিন্তা করলেন যে হারে, 3-4টা পাবো বলে মনে করে কাউকে ডাক দিলাম না। সবাই আসলেও সবার ব্যাগই ভরে যেত বা বালতি ভরে যেত, এমন সংখ্যায় বকের বাচ্চা নিচে পড়েছিল। ওনারা খুব খুশি মনে বকের বাচ্চাগুলোকে ওই বালতির মধ্যে তোলা শুরু করেছেন। তো এই যে বকের বাচ্চা তুলছেন, শয়ে শয়ে বকের বাচ্চা বালতির মধ্যে তুলছেন,
একটা পর্যায়ে বালতির ভিতরে তাকিয়ে দেখেন যে বকের বাচ্চা যে ইয়ে তোলা হচ্ছে, বালতি তো ভরে না, বকের বাচ্চা যায় কোথায়। এইভাবে তুলছেন তুলছেন, সামনে অসংখ্য বকের বাচ্চা পরে কিলবিল করছে দেখা যাচ্ছে। ওনারা যখন বুঝতে পারলেন যে ঘটনাটা কি, এত বকের বাচ্চা যাচ্ছে কোথায়, আবার পেছন সাইডে যে সাইড দিয়ে ওনারা বকের বাচ্চা তুলতে তুলতে এসেছেন, মনে হচ্ছে সেখানেও নতুন করে আরো অনেক বকের বাচ্চা পড়েছে। মানে চতুর্দিকে শুধু বকের বাচ্চা বকের বাচ্চা, মানে ওনাদের নজর যতদূর যায় রাস্তার আশেপাশে, সামনে পিছনে ডানে বায়ে সব জায়গায় শুধু বকের বাচ্চা। ওনারা কিন্তু ভালোই বুঝতে পারছিলেন যে এই জায়গায় এগুলো পড়ে আছে, যদিও অন্ধকার ছিল, কিন্তু দেখতে বা বুঝতে ওনাদের কোনোই অসুবিধা হচ্ছিল না। এদিকে এত বকের বাচ্চা এখানে পড়ে আছে, এত বক আশেপাশের এলাকাতেও হয়তো বানাই, এত বকের বাচ্চা কিন্তু হবারই কথা না। আর এদিকে বালতিও ভরছে না। তখন ওনারা কিছু একটা ভেবে থমকে গেলেন, নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছে, আচ্ছা এই যে বকের বাচ্চাগুলো রাখছি, এই বকের বাচ্চাগুলো আসলে যাচ্ছে কোথায়? বালতি ভরছে না তো, এতক্ষণ তো বালতি ভরে আর উপচে পড়ার কথা, কিন্তু মনে হচ্ছে যে বালতির মধ্যে 3-4টা বকের বাচ্চা রয়েছে। এত বকের বাচ্চা কোথায় গেল? এগুলো লাফ দিয়ে বাইরেও তো পড়ে যাওয়ার কথা না, আর পড়লেও 2-4টা পড়তে পারে, কিন্তু এতগুলো তার পড়ে যাবে না। তখন ওনারা বুঝতে পারলেন ওনারা কোনো একটা মায়াজালে পড়ে গেছেন। এরপর হঠাৎ করে দেখতে পেলেন যে দূরে একটা গাছের উপরে ভয়ঙ্কর ভাবে মনে হলো ঝাঁকুনি হলো। এরপর তার পাশের গাছে আবার একটা ঝাঁকুনি হলো। আগের গাছের ঝাঁকুনিটা কিন্তু থেমে গেছে, তার পরের গাছে ঝাঁকুনি হলো। মনে হচ্ছে ওই গাছ থেকে লাফ দিয়ে কোনো একটা জিনিস এই গাছে আসছে, ওই তারপরে হয় কি ওই গাছ থেকে লাফ দিয়ে আবার এই গাছে আসছে, মানে তার ইমিডিয়েট পর যে গাছটা, তখন সেই গাছটা নড়ে ওঠে। মনে হচ্ছে অনেক ভারী কোনো জিনিস এক গাছ থেকে লাফিয়ে লাফিয়ে আর এক গাছে আসছে। এই জিনিসটা কি, এটা দেখার জন্য ওনারা ঠায় দাঁড়িয়ে রইলেন। আর তারপর যেটা দেখতে পেলেন, এটা দেখার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দেখতে পেলেন বিশাল একটা লোমশ প্রাণী, গরিলা আকৃতির কিছু একটা হবে, এরকম একটা জিনিস এক গাছ থেকে লাফিয়ে লাফিয়ে অন্য গাছে আসছে। আর ওই সময় ওনারা আর একটা বিষয় খেয়াল করেন যে নিচে কোনো বকের বাচ্চা নাই, একদম ক্লিন, এমনকি ওনাদের বালতির মধ্যেও কোনো বকের বাচ্চা নাই। আর এই যে যেই গাছগুলোতে এই একটা অদ্ভুত ভয়ঙ্কর অবয়ব লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, ওই গাছে যে ঝাঁকিটা হচ্ছে, ওই ঝাঁকিতে আবার কিছু বকের বাচ্চা পড়ছে, 3-4টা বকের বাচ্চা পড়ছে আর কি, এমনটা মনে হলো। ওনারা যখন এটা দেখলেন, এটা দেখার পর মারাত্মক ভয় পেলেন এবং বুঝতে পারলেন ভয়ঙ্কর কোনো একটা বিপদে ওনারা পড়ে গেছেন। এখনই যদি এখান থেকে না পালান তাহলে প্রাণ নিয়ে আর ফিরতে পারবেন না। ওনারা বালতি ওখানেই রেখে মানে ফেলে দিয়ে দিয়েছেন, এক দৌড়ে চলে গেছেন ওনাদের থাকার যে জায়গাটা। তো ওনারা যেখান পর্যন্ত এসেছিলেন সেখান থেকে ওই থাকার জায়গায় যেতেও কিন্তু বেশ কিছুটা সময় লাগে, কারণ মনে হয় কাছে, কিন্তু মানে হাঁটতে গেলে বা হেঁটে যেতে গেলে কিন্তু বেশ অনেকটা পথ পাড়ি দিতে হয়। ওনারা সেখানে চলে যান, যাওয়ার পর অন্যদেরকে ডেকে তোলেন, তাদেরকে বলেন এই এই ঘটনা। এই কথা শোনার পর তারাও তো টর্চ লাইট নিয়ে বের হয়েছে, তারা সবাই মিলে বের হয়েছে, মানে যে কয়েকজন ছিল এখানে সবাই মিলে বের হয়ে তারা হাঁটতে হাঁটতে যখন ওই জায়গায় এসেছে, দেখে এক অদ্ভুত বিষয়। সেটা হচ্ছে যে এই যে হাজারে হাজারে বকের বাচ্চা মানে পড়ে গিয়ে কিলবিল করছিল, এমন কিছুই নাই। তবে হ্যাঁ, একটা অদ্ভুত বিষয় রয়েছে, তা হচ্ছে ওনারা যে বালতিটা ফেলে দিয়ে দৌড় দিয়েছিলেন, এই বালতিটা ওইখানে না, ওখান থেকে অনেকটা দূরে পড়ে রয়েছে, এবং যেই জায়গাটাতে পড়ে রয়েছে ওইখানে একটা উপরে টিন শেড পাকা ঘর রয়েছে। আমরা যখন ওখানে গিয়েছিলাম সেই ঘরটা আমরা দেখেছি, রাকিব আমাকে দেখেছিলেন যে এই যে এই ঘরটার এখানে বালতিটা পড়েছিল। ওই পর্যন্ত কিন্তু ওনারা আসেনি নাই। যখন ওই বালতির কাছে ওনারা গেলেন তখন ওইখানে বেশ অনেকখানি তাজা রক্ত দেখতে পেয়েছিলেন। বোঝা যাচ্ছে যে কিছু একটা প্রাণী
অনেকগুলো বকের বাচ্চা খেয়েছে, বকের বাচ্চার মাথাগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মনে হচ্ছে একটু আগেই খেয়েছে, এবং খুব সুন্দর করে খেয়েছে। যদি শেয়াল বা কুকুর বা অন্য কোনো প্রাণী খেত সেটা কিন্তু এরকম হতো না, মনে হচ্ছে খুব সুন্দর করে খেয়েছে, শুধু রক্তটা পড়েছে আর মাথাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওনারা বুঝতে পারলেন যে ওই যে যখন এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে আসছিল, ওই সময় যে বকের বাচ্চাগুলো পড়েছিল, হয়তোবা এই বকের বাচ্চাগুলোই এইগুলো, যেগুলোকে ওই রহস্যময় ভয়ঙ্কর প্রাণীটি খেয়ে ফেলেছিল। ওই রাত তো ওনারা আবার চলে আসেন ওই জায়গাতে। এরপরে আর কিছু হয় নাই। তবে আরো একটা ছোট ঘটনা, যেটা ওখানেই, যেখানে হচ্ছে এই যে নারী যেই খেলোয়াড়রা ছিল তাদের যেই থাকার জায়গাটা, ওইখানে একটা ঘটনা ঘটেছিল, ছোট একটি ঘটনা, পরবর্তীতে তারা শেয়ার করেছিলেন অন্যদের সাথে। সেটা হচ্ছে যে ওনারা যখন খেলাধুলা করে আবার তাদের থাকার জায়গায় আসতেন, ওখানে কিন্তু কমন ওয়াশরুম ছিল, সবাই ওই কমন ওয়াশরুম ইউজ করতো, রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল না। তো ওনারা যখন আসছেন প্র্যাকটিস করে, সবারই তো আসলে ফ্রেশ হওয়ার দরকার আছে, যেহেতু প্র্যাকটিস করে আসছেন, হাত মুখ ধুতে হবে। ওনারা দেখলেন ওনাদের সাথেরই কেউ একজন জার্সি পরা একটা মেয়ে, সে ওয়াশরুমে ঢুকলো, মানে সবাইকে পাশ কাটিয়ে তাড়াহুড়া করে ঢুকে গেছে ভিতরে। পেছন থেকে আসলে বুঝতে পারেন নাই এ আসলে কে, সবাই তো সবাইকে চেনেন, কিন্তু এত তাড়াহুড়া করে ওয়াশরুমে ঢুকলো, বোঝা গেল না এটা আসলে কে। হয়তো তার বেশি জরুরত আছে, এই জন্য ঢুকে গেছে, এই জন্য বাকিরা অপেক্ষা করছে, একজন বের হবে আরেকজন ঢুকবে, এরকম করে আর কি। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, সে আর বের হয় না। এটা কিন্তু সবার সামনেই হয়েছে যে একজন ঢুকেছে। এরপর কেউ কেউ গিয়ে আবার নক করেছে যে এই তাড়াতাড়ি বের হও, আমাদেরও তো হাত মুখ ধুইতে হবে, ফ্রেশ হইতে হবে। কিন্তু না, ভেতর থেকে কোনো উত্তর আসে না। এরকম বেশ কয়েকবার করে নক করা হচ্ছে। শেষ দিকে একজন প্রচন্ড রকমের বিরক্ত হয়ে যখন দরজার কাছে গিয়েছে, তখন দেখা গেল দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে সবার সামনেই খুলে গেল। এরপরে যেটা দেখা গেল, এটা দেখার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। দেখলেন যে ওয়াশরুমের মধ্যে কেউই নেই। সবাই তো রীতিমতো অবাক আর ভয়ও পেয়েছেন যে আমাদের সবার সামনে একজন দৌড়ে ঢুকলো, এতক্ষণ সে ভিতরে বসেছিল, আমরা ধাক্কাধাক্কি করলাম, এখন ভিতরে কেউই নেই, আর দরজাটাও একা একা খুলে গেল। তাহলে ভেতরে কে গিয়েছিল? এটা কিন্তু দিনের বেলার ঘটনা। ওখান দিয়ে কেউ যে চলে যাবে, পালিয়ে যাবে, এই উপায়টা কিন্তু ছিল না। আর ওনাদের যেই সদস্যরা, মানে যেই কয়েকজন নারী সদস্যরা ওখানে ছিলেন, প্রত্যেকেই তো প্রত্যেককে চেনেন, তারা কিন্তু সবাই, মানে কেউ মিসিং নাই, কিন্তু সবাই কিন্তু ওখানে আছেন। তাহলে এই যে ঢুকলো যে নারী সদস্যটা জার্সি পরা, সে আসলে কে ছিল? এইটাতে ওনারা মারাত্মক ভয় পেয়েছিলেন দিনের বেলাতেই।